আমি কোথায় ঘুমাবো? কেন আমার মাথায় ঘুমাবে? সামনে বিছানা চোখে পড়ছে না? এতখানি জায়গা খালি রয়েছে। সর্দার বাড়িতে আজ কান্নার রোল পড়েছে। আকাশে বাতাসে আগর বাতি ঘ্রাণ ভেসে আসছে। এরশাদ সরকারের ছোট ছেলে জামিল সর্দার আজকে মৃত্যুবরণ করেছে। এরশাদ সর্দারের 2 ছেলে 1 মেয়ে। সবার চেয়ে ছোট জামিল সর্দার। তার 3 ছেলে মেয়ের মধ্যে জহির সর্দার সবার ছোট আর সবচেয়ে বাধ্যগত ছিল। আর আজকে তার সবচেয়ে আদরের সন্তান মৃত্যুবরণ করলো। আসলে জন্ম মৃত্যু সব আল্লাহ তাআলার হাতে। কখন কার কি হবে কেউ বলতে পারবে না। ফরহাদ তালুকদারও তার পরিবারের সকলে এসেছে জামিল সর্দারকে দেখতে। ফরহাদ একমাত্র কলিজার বন্ধুকে শেষ দেখা দেখতে এসেছে। এরশাদ সর্দার ফরহাদকে দেখে কান্না করে দিলেন। ফরহাদ আর জামিল দুজনে সমবয়সী বাল্যকালের বন্ধু। খাটিয়া নিয়ে যাওয়ার সময় লাবিবার কান্না দেখে সকলের চোখ ঝাপসা হয়ে গেল। ফারহানের এতক্ষণ যত না খারাপ লাগছিল, লাবিবার কান্না দেখে তার চোখে পানি চলে এলো। আমার আব্বারে কই নিয়ে যাইতেছেন সবাই? আমার আব্বা কোথাও যাইবো না। আম্মা তুমি কও না আব্বারে নিয়ে না যাইতে। আবার ওইখানে ঘুমাইতে কষ্ট হইব তো, আবার শ্বাস নিতে পারবো না তো। ও আম্মা তুমি কথা কও না কেন? তুই কাঁদিস না মা, তুই কাঁদলে তোর আব্বা কষ্ট পাইব। তোর আব্বা তোরেই কত ভালোবাসি। তোর আব্বারে নিয়ে যাইতে দে, বেশিক্ষণ রাখা যাইবে না, তাহলে তোর আব্বা কষ্ট পাইব। মরে মাইনা নিতে হবে, এইটা প্রকৃতির নিয়ম। লাবিবা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো। জামিল সর্দারকে নিয়ে চলে গেল। সবাই তাদের 2 মা মেয়েকে সান্ত্বনা দিতে লাগলো। একসময় লাবিবা কান্না করতে করতে মায়ের বুকে অজ্ঞান হয়ে গেল। সবাই ধরাধরি করে তাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। চাচা আপনি ডেকেছিলেন? হ্যাঁ বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাকি সবাই আসুক, তারপরে বলবেন। ওরা আসুক, তোমার সাথে আমার আলাদা কিছু কথা আছে। জি চাচা বলুন, কি বলতে চান? তুমি তো ভালো করে জানো আমি তোমার আর জামিলের মধ্যে কোনোদিন কোনো তফাৎ মনে করিনি। তোমাকেও আমি আমার জামিলের মতোই আর একটা সন্তান হিসেবে দেখতাম। জামিলের মেয়ে আমার একমাত্র আদরের নাতনি লাবিবাকে আল্লাহ তাআলা যেন সমস্ত রূপ তার মধ্যে দিয়েছে। হাই স্কুলে ওঠার পর থেকেই ওর জন্য নানা রকম বিয়ের প্রস্তাব আসত, কিন্তু অত ছোট মেয়েকে তো আর বিয়ে দেব না আমরা। এইটি ওঠার পরে রাস্তার বিভিন্ন বখাটে ছেলেরা তাকে ডিস্টার্ব করে। এতদিন জামিলের ভয়ে কিছু বলতে না পারলেও এখন জামিল নেই। বাপ মরা মেয়েটাকে সবাই খুবলে খাওয়ার চেষ্টা করবে। তাই তোমার কাছে একটা অনুরোধ, আমার নাতনিকে তোমার ছেলের বউ করে নাও। এভাবে বলছেন কেন চাচা? আমি তো আপনারই ছেলে, তাহলে অনুরোধ করছেন কেন? আপনি না চাইলেও আমি লাবিবাকে আমার ছেলের বউ করতাম। কতদিনের শখ একটা মেয়ে হবে আমার, কিন্তু আমি কি আর বলবো, আপনারা তো সবাই জানেন চাচা। তাই এখানে কোনো অনুরোধ করার কোনো দরকার নেই। তুমি রাজি হলে তো চলবে না, ফারহানকে তো রাজি হতে হবে। ও যদি রাজি না হয় এই বিয়েতে? ওরা রাজি হয়ে যাবে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না চাচা। তবুও ফারহানের সাথে একবার কথা বলতে হবে। ও রাজি, আমি তো বলেছি চাচা, আপনাকে তো চিন্তা করতে হবে না। তাদের কথার মাঝে লুৎফর নাহার, রহিমা বেগম, আরিফ হাসান আর জহির সর্দার রুমে প্রবেশ করলো। লুৎফর নাহারকে দেখে এরশাদ সর্দার বলল, লাবিবা এখন কি করছে? ঘুমাচ্ছে। ও ঘুমাক। তোমাদের সকলকে এখানে একটা কথা বলার জন্য ডেকেছি। কথাটা হচ্ছে, জামিলের যত সম্পত্তি আছে সব সম্পত্তি লুৎফরের নামে আমি লিখে দিব। তোমাদের কারো কোনো আপত্তি থাকলে বলতে পারো। আব্বা, এটা কেমন কথা? এত সম্পত্তি জামিলকে লিখে দিবেন? একটাই মেয়ে জামিলের, সেই সম্পত্তি দিয়ে কি করবে? আমার ছেলে আছে, ভবিষ্যতে তো সেই সম্পত্তির মালিক হবে। বাবা, আমার কোনো আপত্তি নেই, আপনি তার সম্পত্তি তাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের অনেক দিয়েছে, যা আছে আলহামদুলিল্লাহ। রহিমার স্বামী আরিফ হাসানকে উদ্দেশ্য করে এরশাদ সর্দার বলল, আরিফ, তোমার কিছু বলার আছে? বাবা আমি কি বলবো, আপনার মেয়ে যা বলার বলেই তো আপনি তার বাগেরটা তাকে দিয়ে দেন। ভাই তো আর কম কষ্ট করলো না এই পরিবারের জন্য। আপনার মেয়ে তো ঠিকই বলেছে, আমাদের আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, এতে আলহামদুলিল্লাহ। বুঝতে পারলাম তোমাদের মতামত। শোনো জহির, তোমার ভাগের জমি ব্যবসা আমি তোমাকে আগেই দিয়ে দিয়েছি, তাই জামিলের জমির দিকে তুমি হাত বাড়াবে না। এটা সম্পূর্ণ জামিলের জমি, তার জমির মালিক তার মেয়ে। তাই এখানে তোমার কথা আমি মানতে পারছি না। লুৎফর, তোমার কিছু বলার আছে? আব্বা, আমি কি বলবো, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। বেচারা জহির সর্দার আর
কিছু বলতে পারলো না বাবার মুখের উপর। চুপচাপ কথাগুলো শুনে রাগে গজগজ করতে লাগলো। রুম থেকে একে একে সবাই বের হয়ে গেল, রইল শুধু লুৎফর আর ফরহাদ। বৌমা, আমি ভেবেছিলাম লাবিবাকে বিয়ে দেব। বাবা, আপনি কি বলছেন এগুলো? এখনো ছোট লাবিবা, আপনাদের আদরের নাতনিকে আপনি এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? আদরের নাতনির জন্যই তো আজ এত বড় সিদ্ধান্ত নিয়েছি। আদরের সন্তানটা চলে গেল আল্লাহর কাছে। আদরের নাতনির ওপর সবার কুনজর। জানি না আমি কতদিন বেঁচে থাকবো। আমি মরে গেলে তখন তোমাদের দুজনের কি হবে? আমার ছেলে তো আমার কাঁধে দায়িত্ব দিয়ে গেছে তোমাদের দুজনকে দেখে শুনে রাখার। বাবা, আপনি এইভাবে বলবেন না। আপনি আমাদের একমাত্র ভরসা। আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আপনার যা খুশি মন চাই তাই করুন বাবা, আমি কিছুই বলবো না। মা, তোমার জামাইকে বলে দাও আমি বিয়ে করতে পারবো না। মগের মুল্লুক পেয়েছে নাকি? সে যা বলবে তাই করতে হবে। শিরিন, তুমিও বলে দাও এই বিয়ে যদি ও না করে তাহলে আমার বাড়িতে কোনো জায়গা হবে না ওর। মা, তুমি তোমার জামাইকে বলে দাও আমি এখন নিজে ইনকাম করি, কারো টাকায় বসে খাই না। তার বাড়িতে আমার না থাকলেও চলবে, তবুও আমি বিয়ে করব না। বেয়াদব হয়ে গেছো তুমি, বড়দের মুখে মুখে তর্কা করো। আজ নিজে ইনকাম করো দেখে এত বড় কথা? শুরু থেকে তোমাকে খাইয়ে বড় করেছি কথা শোনার জন্য। বাবা মায়ের থেকে বেশি বোঝা শিখে গেছো, তাই না? ফারহান, এমন কেন করছিস বাবা? বিয়ে তো করতেই হবে। লাবিবা কি দেখতে কম সুন্দর? ওকে দেখে যে কেউ এক দেখায় পছন্দ করবে। তোর তো এখন বিয়ে করতেই হবে। তাহলে লাবিবাকে বিয়ে করলে অসুবিধা কোথায়? নাকি তুই অন্য কাউকে পছন্দ করিস? আমার কেউ পছন্দের নেই। লাবিবাকে বাদে দুনিয়ার যে কোনো মেয়েকে বিয়ে করতে বললে আমি বিয়ে করব, কিন্তু লাবিবাকে না। ওর সাথে আমার যায় না। বয়সের ডিফারেন্টটা দেখেছো? তোমরা দুজনে কি পাগল হয়ে গেছো? আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। শিরিন, তোমার ছেলেকে বলে দাও লাবিবাকে বিয়ে করতে হবে। বলেই ফরহাদ তালুকদার রেগে রুম থেকে বের হয়ে গেল। তুমিও জেনে রাখো মা, আমি বিয়ে করব না, করব না, করব না। ফারহানা রাগ করে চলে গেল। বেচারা শিরিন তালুকদার পড়েছেন সমস্যায়। আল্লাহ, আমি এই কোন জায়গায় ফেসে গেলাম? বাপও যেমন রাগে, ছেলেও তার মতো রাগ হয়েছে। কেউ কারো কথা শুনবে না, যে যার মতো সব তেজ দেখাবে আমার উপর। আমার হয়েছে যত জ্বালা। অবশেষে ফারহানকে লাবিবাকেই বিয়ে করতে হলো। বেচারা হাজার রাগ দেখেও বিয়েটা আটকাতে পারল না। অন্যদিকে লাবিবা যেন ঘোরের মধ্যে বিয়েটা করে নিল। বিদায় বেলা লুৎফর মেয়েকে ধরে কান্না করতে লাগলো। এরশাদ সর্দারের চোখ দিয়ে পানি ঝরবে এমন অবস্থা। আদরের নাতনিকে আজ থেকে আর নিজের কাছে রাখতে পারবেন না ভেবে তার বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছে। তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন লাবিবাকে। লাবিবা ও তার দাদু বলতে পাগল, আর আজ সেই নাতনি চলে যাচ্ছে অন্যের ঘরে। বাবা ফরহাদ, আমি আমার কলিজার নাতনিকে তোমার হাতে তুলে দিলাম। তুমি তাকে মেয়ের মতো করে যত্ন করে রেখো। বৌমা, আমার আদরের নাতনিকে তুমি নিজের মতো করে শিখিয়ে নিও। চাচা, আপনাকে কিছু বলতে হবে না। আমার মেয়েকে আমি নিয়ে গেলাম। আপনার কাছে যেমন আদরে আহ্লাদে বড় হয়েছে, আমিও ঠিক তেমন করে আদরে বড় করব। সেদিনের কথা শুনে এরশাদ সর্দার আর লুৎফর যেন একটু স্বস্তি পেল। ধুলো উড়িয়ে চলে গেল কালো রঙের প্রাইভেট কারটি। সকালে গাড়িটি যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত তাকিয়ে রইল। গাড়িটি চোখের আড়ালে চলে যেতেই লুৎফর না হু হু করে কান্না করে দিল। এরশাদ সর্দার মাথায় হাত রেখে বলেন, মা, কান্না করো না। তোমার মেয়ে সুখে থাকবে। দেখো, আমি ভুল মানুষের হাতে আমার নাতনিকে তুলে দেইনি। ফারহানদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। লাবিবা শিন তালুকদারের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। মেয়েটা আজ দুরাত হলো ঠিক মতো ঘুমায় না, তাই লাবিবাকে আর ঘুম থেকে জাগায়নি। মেয়েটা তো ঘুমাচ্ছে, এখন কিভাবে ওকে নিয়ে যাব? কেন ডেকে তুলে দাও, তাহলেই তো হয়ে যায়। মেয়েটা আজ দুরাত হলো ঠিক মতো ঘুমায় না, একটু ঘুমিয়ে আছে। এখন ডেকে তুলবো? তুই একটু করে করে নিয়ে না। বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, আমার কাজ শেষ। এখন এত আদিক্ষেতা আমার দ্বারা হবে না। তোমাকে নিতে হবে না, আমার মেয়েকে আমি কোলে করে নিয়ে যাব। এখন যাকে অবহেলা করছো বুঝবে তোমার বাবা তোমাকে কি অমূল্য রত্ন দিয়েছে। বলেই ফরহাদ তালুকদার লাবিবাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। তাদের রুমে না লাবিবাকে সুন্দর করে শুইয়ে দিল। সন্ধ্যায়, কিরে, এখন কোথায় যাচ্ছিস? মাত্র এক জায়গা থেকে এলি এত জার্নি করে, এখন আবার কোথায় বের হচ্ছিস? সবাইকে যখন বলেছো আমি বিয়ে করেছি,
এখন বন্ধুরা সবাই আমার সাথে দেখা করার জন্য বারবার ফোন দিচ্ছে। আমার না যে উপায় আছে। কখন আসবি? জানি না, পরিস্থিতি বুঝি, তারপরে রাতও হতে পারে, আবার তাড়াতাড়িও আসতে পারি। ওরা সবাই ট্রিট চাচ্ছে আমার কাছে। তুমি আমার জন্য অপেক্ষা করো না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আমি তো বাইরে থেকে খেয়ে আসবো নি। ঠিক আছে, দেখে শুনে যাস। ওকে, বাই। আরে আমাদের ফারহান চলে এসেছে। সবাই দেখ, আমাদের নতুন বর চলে এসেছে। কি রে দোস্ত, অবশেষে একা একার দিন শেষ করলি? তুই এত মিঙ্গেল হয়ে গেলি আমাদের মতো। এসব কথা বাদ দাও তো তুমি। তুই বল আকাশ, মেয়ে দেখতে নিশ্চয়ই অনেক সুন্দরী, তা না হলে তুই বিয়েতে রাজি হতি? বিয়েতে আমি রাজি কখনোই ছিলাম না। বাবা মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল, তাও একটা 10ম শ্রেণীতে পড়ে এমন পুচকি মেয়ের সাথে। কি রে, আমাদের আকাশ শেষমেশ 10ম শ্রেণীতে পড়ে সেই পুচকু মেয়েকে বিয়ে করলো? ভার্সিটির হ্যান্ডসাম বয় সবার ক্রাশ, সে কিনা এত বড় একটা কাজ করে ফেললো। কেমনে ভাই, আমাকে কেউ একটু বোঝা। তোমারও কিন্তু ক্র্যাশ ছিল ফারহান। আমার ক্রাশ ছিল, ভালো তো আর বাসিনি, শুধু তোমাকেই ভালোবেসেছে। বাহ বাহ, क्या सीन है। তোরাই বলবি নাকি ফারহানকে কিছু বলতে দিবি? আচ্ছা সবাই চুপ কর। ফারহান তুই বল, কি থেকে কি হলো? আপনার কথা শুনে ফারহান একা একা সব ঘটনা বলল। শোন ফারহান, তোকে একটা কথা বলি, 10ম শ্রেণীতে পড়ে এমন মেয়ে কিন্তু ছোট না, সে সব দিক দিয়েই পরিপূর্ণ। গ্রামে এর থেকে ছোট ছোট মেয়েদের বিয়ে হয়, তাই এসব নিয়ে না ভেবে রাগারাগি না করে মেয়েটার সাথে ফ্রি হ। মেয়েটাকে তুই তোর নিজের মতো করে গড়ে নিতে পারবি। ওর সাথে এমনভাবে থাক যাতে ও সব কথা তোর সাথে নির্ভয়ে শেয়ার করতে পারে। ফারহান, আমাদের অহনা কিন্তু ভুল বলেনি, ওর কথাই যুক্তি আছে। তুই এখন যেভাবে চাইবি সেইভাবে মেয়েটাকে গড়ে নিতে পারবি, এতে তোরই সুবিধা। দোস্ত, কচি মাইয়া পাইয়া তুই জিতে গেছিস। আমাদের দুজনের দেখ না জীবনটা তেজপাতা হয়ে গেছে এই দুইটার জ্বালাই। তুমি কি বললে, আবার বলো। তোমার জীবন আমি তেজপাতা করে দিয়েছি? হৃদয়, এগুলো কি বলে আকাশ? তোমরা কি আমাদের নিয়ে গসিপ করো নাকি? শালা হৃদয়ের বাচ্চা, কোথায় কি বলতে হবে জানিস না? তোরে আমি এখন একটা আছাড় মারবো তুলি। সবসময় এভাবে সত্যি কথা বলতে নেই। আকাশ, তুমি কি বললে? ফারহান, আকাশ, হৃদয়, অহনা, দিয়া এরা সবাই কলেজ লাইফ থেকে ফ্রেন্ড। আকাশ, অহনা আর হৃদয়, দিয়া এরা হাজব্যান্ড ওয়াইফ। আকাশ অহনার লাভ ম্যারেজ, আর দিয়া ও হৃদয়ের অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ বলাও চলে না, হৃদয় দিয়াকে পছন্দ করত, কিন্তু দিয়া জানতো না। হৃদয়ের বাড়ি থেকে দিয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। যেহেতু হৃদয় যথেষ্ট ভালো ছেলে, তার দিয়ার পরিবার থেকে মানা করেনি। এদের মধ্যে একমাত্র সিঙ্গেল ছিল ফারহান, তাই তো ফারহানের বিয়ে নিয়ে সবার এত উৎকণ্ঠা। কি রে, তোরা কি সব ঝগড়া করবি? রাখি, খাওয়া দাওয়া করবি একটু। আমাকে বাসায় তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, আজকে তো আমাদের ফারহানের বাসর রাত। অবশেষে তুইও বিয়েটা করেই ফেললি ফারহান। আমরা তো সবাই ভেবেছিলাম তোর সমস্যা আছে, কিন্তু এখন বাড়ি যাওয়ার তারা মনে হচ্ছে না তোর ভিতরে কোনো সমস্যা নেই। কি বললে আবার বল। তোরা কি আমাকে বলে ফারহান আকাশের পিঠে ধারণ করে কিল মেরে দিল। আরে ওদের কি দোষ, তুই তো বিয়ে করছিলি না। আমরা সবাই ভেবেছিলাম হয়তো তোর কোনো সমস্যা আছে। ফারহান দাঁতে দাঁত চেপে পড়ল। আমাকে কখনো কোনো ছেলের প্রতি ইন্টারেস্ট হতে দেখেছিস, বা কখনো কোনো মেয়ের প্রতি দেখেছিস? আরে ভাই, কোনোটার প্রতি তো ইন্টারেস্ট দেখিনি। তাহলে কেমনে বলতে পারলি তোরা যে আমার সমস্যা আছে? শালা, তোদের একদিন কি আজ আমার একদিন। ফারহান হৃদয়কে মারতে যাবে, ঠিক সেই সময় ওয়েটার এসে তাদের খাবারগুলো দিয়ে গেল। নে, খাবার চলে এসেছে, তাড়াতাড়ি খাওয়া শুরু কর সবাই। এখন এসব কথা বাদ দে, দেখি কত রাত হয়ে গেছে। দিয়ার কথা শুনে কেউ আর কিছু বলল না, সবাই যার যার মতো খাবার খেতে লাগলো। খাবার শেষে ফারহান খাবারের বিল মিটিয়ে যার যার মতো বাসার উদ্দেশ্যে রওনা দিল। ফারহান গাড়িতে বসে মনে মনে ভাবছে, সত্যি তো অহনার কথায় যুক্তি আছে। গ্রামের থেকে ছোট ছোট মেয়ের বিয়ে হয়, তারাও তো সংসার করছে। আর সেই ক্ষেত্রে লাবিবা তো অতটাও ছোট না, সামনে 18 পড়বে। মেয়েটার উপর অযথা রাগ দেখিয়ে লাভ নেই। সেও পরিস্থিতির শিকার, আমিও পরিস্থিতির শিকার। তার থেকে ভালো দুজনে মানিয়ে নিতে পারলে। এসব কথা ভাবতে ভাবতে ফারহান বাড়িতে চলে এলো।
আর সাথে থাকা এক্সট্রা চাবিতে সদর দরজা খুলে বাড়িতে প্রবেশ করলো। বিকেলে বের হয়ে যাওয়ার সময় সে চাবি নিয়ে বের হয়েছিল। কত রাত করে ফিরবে তা তো সে বলতে পারবে না। সবাই ক্লান্ত, কলিং বেল বাজালে সবার হয়তো কাজে ঘুম ভেঙে যাবে, তাই চাবি নিয়ে বের হয়েছিল। ফারহান কোনো দিকে না থেকে সিঁড়ি দিয়ে সোজা নিজের রুমে প্রবেশ করলো। অন্যদিকে ফারহানের রুমে শাড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে লাবিবা বসে ঝিমুচ্ছে। এভাবে শাড়ি পরে বসে আছো কেন আমার বিছানায়? ফারহানের কথা শুনে লাবিবা ধরফর করে উঠল। আসলে আন্টি বলল আপনি না আসা পর্যন্ত বিছানায় বসে থাকতে। যাও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। ফারহানের কথা মতো লাবিবা একটা জামা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আসলে ফারহান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শিরিন তালুকদার লাবিবাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে ফারহানের রুমে দিয়ে গেছে, যেহেতু আজকে তাদের বাসর রাত। লাবিবা ফ্রেশ হয়ে এসে দেখে ফারহান বিছানায় ঘুমিয়ে আছে। বেচারা লাবিবা কি করবে বুঝতে পারছে না, তাই সে বিছানার সাইডে ওভাবেই দাঁড়িয়ে রইল। কি যে ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? ফারহানের কথা শুনে লাবিবা আমতা আমতা করে পড়ল। আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবি মানে? আমার মাথায় ঘুমা, বিছানায় এত জায়গা ফাঁকা আছে দেখছিস না? তাড়াতাড়ি যা ঘুমিয়ে পড়। ফারহানের কথা মতো লাবিবা ধীর পায়ে ফারহানের পাশে থাকা ফাঁকা জায়গায় শুয়ে পড়ল। নীরব নিস্তব্ধ রুমে যে দুটো মানুষ আছে সেটা বোঝাই যাচ্ছে না। হঠাৎ করে লাবিবা তার বাবার কথা খুব মনে পড়েছে। চোখের কোণ দিয়ে অবাধ্য জল পড়তে লাগলো। সকালে রোদের আলো চোখে মুখে এসে পড়ছে দুজনের। ফারহান চোখ মুখ কুঁচকে বিছানা থেকে উঠে বসলো। হঠাৎ কিছুর সাথে হাত ছোঁয়া লাগতেই তাকিয়ে দেখলো পাশে শুয়ে থাকা লাবিবার সাথে হাত লেগেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসতেই দরজার খটখটানোর আওয়াজ শুনে ফারহান দরজা খুলে দিল। মা কিছু বলবে? এমন সময় তুমি এখানে? লাবিবা উঠেছে? না, এখনো ঘুমাচ্ছে কেন? নিচে যাও, তোমার সব বন্ধুরাই এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। লাবিবাকে দেখবে? আমি লাবিবাকে ফ্রেশ করে নিয়ে আসছি। ওরা এখন এই সময়ে? ওদেরকে কে আসতে বললো? ওরা আসলে তো আমার জানার কথা, আমাকে তো বলবে। আমি আসতে বলছি ওদের। কেন? কেন আবার? বন্ধুর বউকে দেখবে না ওরা? তুমি ওদের আসতে বলনি তো কি হয়েছে, আমি বলেছি। ফারহান আর কিছু না বলে তাড়াতাড়ি নিচে চলে গেল। আরে দোস্ত, এসো এসো, তোমার জন্য তো অপেক্ষা করছিলাম আমরা সবাই। তো কেমন কাটলো বাসুর রাত? এত দেরি করে ঘুম থেকে উঠলি, নিশ্চয়ই খুব মধুময় হয়েছে। এত দেরি মানে কয়টা বাজে? বাহ, নতুন বর তো দেখে এখনো সময় দেখার সুযোগ পায়নি। এতই ব্যস্ত ছিল বুঝি? 10:30 বেজে গেছে। কি 10:30? এত দেরি? এমন ভাব করছিস মনে হয় কিছুই জানিস না। দোস্ত, যেটাই বলিস বুঝে শুনে কথা বলিস। মেয়েটা এখনো ছোট। আগে বল, বাসুরাত কেমন কাটলো? কি কি হলো আমাদের একটু বল, আমরাও একটু শুনি। তোর মনে হয় আমার হাতের চর খেতে ইচ্ছে করছে, তাই না? তা না হলে তো তুই এতবার বাড়তি নাকি, কি বলিস? আরে, আমাদের সবার ভাবি চলে এসেছে। দিয়ার কথা শুনে ফারহান সামনে তাকিয়ে দেখলো লাবিবাকে তার মা সুন্দর করে শাড়ি পরিয়ে রেডি করে নিয়ে আসছে। লাবিবাকে দেখে ফারহান অবাক হয়ে গেল। মেয়েটাকে এখন মোটেও ছোট লাগছে না। রাতে ঠিক ততটা খেয়াল করেনি লাবিবাকে, কিন্তু এখন সে তো চোখ সরাতে পারছে না লাবিবার উপর থেকে। আরে ভাবি আসেন, বলে দিয়া লাবিবাকে টেনে নিয়ে তার আর অহনার মাঝখানে বসিয়ে দিল। আপনাকে তো সেই সুন্দর লাগছে ভাবি, একদম ডানা কাটা পরি। মনে হচ্ছে আকাশ থেকে চুপ করে নেমে এসেছেন। শুধু কি তাই, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি এত ছোট মানুষ। একদম পাক্কা বউ বউ লাগছে। শোনেন ভাবি, এখানে সবাই আমরা, একদম লজ্জা পাবে না, চটপট বলে ফেলুন তো। আমার বন্ধু বাসুরাতে আপনার সাথে কি করেছে লজ্জা পাবে না কিন্তু, আমরাই তো সবাই। আজকে তুই বাড়িতে চল, তারপরে তোকে এত লাভ করা দেখাই দিবনি শয়তান। বেচারা লাবিবা তো লজ্জায় শেষ। এক তো কাউকে চিনে না, তারপর সবাই তার সাথে কেমন মজা করছে। এরকম বেফাস কথাবার্তা কেউ বলে? লাবিবা না এখান থেকে সরতে পারছে, না কিছু বলতে পারছে। সে তো সবার মাঝে মাইন্ডকের চিপাই পড়ে গেছে। এমন সময় তাকে বাঁচাতেই হয়তো শিরিন তালুকদারের আগমন হলো। সবাই এখানে এখনো বসে আছো? চলো সবাই নাস্তা করবে। সকালে তো মনে হয় কেউ নাস্তা করে আসোনি। নাস্তা করে আসিসনি তা আসবে কেন? সকাল সকাল সবাই ছ্যাঁচড়ার মতো চলে এসে আসছস। জানোসই তো এখানে আসলে মজার মজার খাবার পাবো। লজ্জা করে না রে তোদের এইভাবে গিলতে? ফারহান, কি হচ্ছে এসব? এভাবে কারোর সাথে কথা বলতে হয়?
আরে আন্টি, আমার কিছু মনে করিনি। ও কি করে জানে যে তুমি আমাদের সকাল সকাল আসতে বলেছো? তোমার হাতের রান্না তো আমাদের কাছে অমৃত। ও বললো আর আমরা রাগ করলাম। বললেই হলো। আন্টি চলেন তো, খুব ক্ষুধা পেয়ে ওই বলদের কথা কে শুনবে। চলেন চলেন আন্টি। কেউ আর কিছু না বলে যার যার মতো খেতে চলে গেল। সকালে খাওয়া দাওয়া শেষ, আবারও আড্ডা দিতে লাগলো। রাতে সবাই বিদায় নিয়ে সবার মতো চলে গেল। কি এভাবে দাঁড়িয়ে আছো কেন, ঘুমাবে না? হ্যাঁ, তাহলে এমন করে সামনে দাঁড়িয়ে আছো কেন? আসলে আসলে নকলে বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সকালে ফারহান খেতে বসে হঠাৎ বলে উঠল, রান্না তো বেশ মজা হয়েছে। কে রান্না করলো? তোমার হাতের রান্না তো এমন না। টিং তালুকদার মুচকি হেসে বললেন, আমি রান্না করিনি তো, আজকে আমার মেয়ে রান্না করেছে। তোমার মেয়ে মানে? কেন, লাবিবা রান্না করেছে। বাহ, এই পুচকি মেয়েরা নাও করতে পারে। আমি তো ভাবলাম কিছুই পারে না। বেশ ভালোই হয়েছে, রান্নাটা খাবার যোগ্য। ফারহানের কথা শুনে লাবিবার চোখ মুখ কুচকে ফারহানের দিকে তাকিয়ে রইল। ফারহান তার কাজে চলে গেল। আয় আমরা দুজন খেয়ে নিই। লাবিবা সারাদিন কোনো কাজ নেই, শুয়েছিল। ফারহান রাতে বাসায় ফিরে লাবিবা বিছানায় শুয়ে আছে কুঁজো হয়ে। ওভাবে শুয়ে আছো কেন লাবিবা? ভালোভাবে শুয়ে থাকো। লাবিবা ফারহানের কথা শুনে কোনো উত্তর করলো না, চুপচাপ রইল। ফারহানও আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো লাবিবা এখনো ওভাবে শুয়ে আছে। ফারহান লাবিবার কাছে গিয়ে রাতে বুঝতে পারলো লাবিবার শরীর কাঁপছে। লাবিবা কি হয়েছে এভাবে কাঁপছো? জ্বর এসেছে নাকি? তুমি কান্না করছো, কি হয়েছে? লাবিবা কান্না করছে বুঝতে পেরে ফারহান লাবিবাকে টেনে তুলে বসালো। লাবিবাকে জড়িয়ে ধরে বলল, কান্না করছো কেন? কি হয়েছে? কান্না না করে আমাকে বলো। আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? লাবিবা কিছুই বলছে না, চুপচাপ পেটে হাত দিয়ে বসে আছে। হঠাৎ ফারহান কিছু একটা আন্দাজ করতে পেরে লাবিবা কি আবার সেভাবে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর প্যাড আর এক পাতা পেনকিলার এনে লাবিবার হাতে দিল। উঠে ফ্রেশ হয়ে এসো। উঠতে পারবে নাকি কোলে করে নিয়ে দিয়ে আসবো? বেচারা লাবিবা তো লজ্জায় শেষ। লজ্জার কারণে কিছু বলতে পারছিল না। তবুও ফারহান বুঝে গেছে সবকিছু। না, আমি উঠতে পারবো। লাবিবা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ফারহান একটা হট ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বেশি হাঁটাচলা করতে হবে না, শুয়ে পড়ো। আর এই যে হট ব্যাগ, এটা পেটের উপর দিয়ে রাখো, ভালো লাগবে। আপনি এত কষ্ট করতে গেলেন কেন? এখানে কষ্টের কিছু নেই, এটা ইলেকট্রিক হট ব্যাগ। তাই তুমি যেটা ভাবছো সেটা না বুঝতে পেরেছো। হট ব্যাগটা পেটের উপর রাখতেই লাবিবার এবার যেন শান্তি লাগলো। ধীরে ধীরে ব্যথা কমে যেতে লাগলো। ব্যথা কমার কারণে একসময় ঘুমিয়ে গেল লাবিবা। দেখতে দেখতে অনেকদিন চলে গেল। ফারহান আর লাবিবা দুজনের সম্পর্ক অনেক স্বাভাবিক হয়েছে। আজকে ফারহান বাড়িতে প্রতিদিনকার থেকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে। রুমে প্রবেশ করতেই দেখে রুমে কেউ নেই, সম্পূর্ণ রুম ফাঁকা। আম্মু আমাকে কফি দিয়ে যাও। শিরিন তালুকদার ছেলের কথা শুনে তাড়াতাড়ি লাবিবাকে দিয়ে কফি পাঠিয়ে দিলেন। আপনার কফি। আপনি কফি নিন আর তোয়ালেটা আমাকে দিন, আমি বারান্দায় রেখে আসছি। নাও তাহলে। ফারহান কফি হাতে নিয়ে লাবিবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। শাড়ির ফাঁক দিয়ে উকি দিচ্ছে কোমরের ছোট্ট তিল। মেয়েটা প্রতিদিন শাড়ি পরে কেন? আবার এইভাবে কোমর বের করে রেখেছে। আমাকে পাগল করার জন্য এতটুকু যথেষ্ট। আমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সেটা তো এই মেয়ে বুঝতে পারছে না। চলুন ডিনার করবেন। তুমি সবসময় শাড়ি পরে থাকো কেন? তোমাকে শাড়ি পরতে কেউ বলেছে? আমি তো বলিনি তোমাকে শাড়ি পরে থাকতে। তাহলে তুমি কি চাও আমি এমন কিছু করি যার জন্য তুমি প্রস্তুত নও? আমার সামনে আর কখনো এইভাবে শাড়ি পরে আসবে না। আমার কেমন জানি তৃষ্ণা লাগে। লাবিবা ফ্যাল করে তাকিয়ে রইল। সে কিছু বুঝতে পারছে না ফারহানের কথা। তার শাশুড়ি মা সব সময় তাকে শাড়ি পরে থাকতে বলে। এভাবে থাকলে নাকি ফারহান তাকে আর ছোট্ট বলবে না, তাকে ভালোবাসবে। বেচারা লাবিবা শিনের কথা শুনে লজ্জা পায়। শাশুড়ি হয়ে কেউ এমন কথা বলতে পারে? সে তো শুনেছে শাশুড়িরা নাকি বউদের কাছ থেকে নাকি ছেলেকে দূরে দূরে রাখার চেষ্টা করে। ফারহান হয়তো লাবিবার চিন্তা ভাবনা বুঝতে পারলো, তাই সে বলল, তোমাকে এত চিন্তা করতে হবে না, চলো। আমার কথা বুঝতে হলে তোমাকে আরো বড় হতে হবে। ফারহান, তোমার নানি আসছে। হঠাৎ করে? তাকে তো হ্যারিকেন দিয়ে খুঁজে এনেও আমাদের বাড়িতে আনা যায় না, এবার হঠাৎ করে নিজে আসবে, কাহিনী কি? এইভাবে বলছো কেন? তুমি তো জানো তোমার নানি তার ভিটে মাটি ছেড়ে কখনোই এখানে আসবে না।
আসলে তোমার বিয়ের অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো তোমাদের দেখলো না তোমার নানি, তাই আসছে লাবিবাকে দেখতে। কবে আসবে নানি? আগামীকাল। ঠিক আছে। ফারহান ডিভাইনে বসে ল্যাপটপে কাজ করছিল। কাজ করতে কম, লাবিবা কি করছে দেখছে বেশি। বেচারা লাবিবা শাড়ি পরে সারা রুমে ঘুরঘুর করছে, রুমটা সুন্দর করে গোছাচ্ছে। কাজ করার ফলে বারবার লাবিবার কোমর থেকে শাড়ির আঁচল সরে যাচ্ছে, সেই সাথে নাভির নিচে তিলটা উকি দিচ্ছে। এখন এত কাজ করতে হবে কেন? ঘুমিয়ে পড়ো, সকালে উঠে কাজ করো। আর একটু কাজ বাকি আছে, এইটুকু করলেই হয়ে যাবে। আপনি আপনার কাজ করেন। ফারহান নিজেকে ঠিক রাখতে পারল না, ধপ করে ল্যাপটপটা সাইডে রেখে লাবিবাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। আরে একটা কথাও বলবে না? তোমাকে না বলেই শাড়ি পরে আমার সামনে ঘুরঘুর করবে না? কিছু হয়ে গেছে? কিছু হয়ে গেলে আমার দোষ নেই, তারপরও কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। বলে ধীরে ধীরে লাবিবার পেটের সামনে থেকে শাড়ি সরিয়ে ফেলো। ফারহানের এমন করায় লাবিবা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, যার সাথে তার পেট ওঠানামা করছে। ফারহান এক ধ্যানে লাবিবার ফর্সা পেটে কালো তিলটা দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকার পর একসময় তিলটাকে ছুঁয়ে দিল। এমন ছুঁয়ে লাবিবা ফারহানের কাঁধে থাকা হাতটা দিয়ে শক্ত করে তার শার্ট খামচে ধরল। লাবিবা দেখলো ফারহান কেমন যেন নেশা চোখে তাকিয়ে আছে। ফারহান ঘোর লাগা কণ্ঠে বলল, এই তিলটা কি এত নেশা লাগছে কেন? আমার কেমন কেমন যেন লাগছে লাবিবা, মনে হচ্ছে আমি খুব তৃষ্ণার্ত, এক ফোঁটা পানি প্রয়োজন, বড্ড প্রয়োজন। ফারহান কথাগুলো বলতে বলতে তিলটাতে চুমু খেলো। লাবিবার শরীর অবশ হয়ে আসছে, সে কি করবে বুঝতে পারছে না, মনে হচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। ফারহান লাবিবার তিলটাতে পাগলের মতো চুমু খেতে লাগলো। লাবিবা আর না পেয়ে এক ঝটকায় ফারহানকে সরিয়ে দিল। লাবিবা ধাকে খেয়ে ফারহানের হুঁশ এলো, সে কি করতে যাচ্ছিল ভাবতে কেমন যেন লাগছে। ফারহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার সামনে আর কখনো শাড়ি পরবে না, মনে থাকবে? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। হুম। দুজনে কিছু না বলে নিজেদের মতো করে বিছানায় শুয়ে পড়ল। আম্মা তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, যা শাড়িটা পরে আয়। শাড়ি? আমার আম্মা তো পুরনো দিনের লোক, কখন কি বলে কিছুই বোঝা যায় না, তাদের মতিগতি। তোকে শাড়ি পরা অবস্থায় না দেখলে আবার কি থেকে কি বলবে। তবে যাই বলিস, আমার আম্মা কিন্তু মন থেকে অনেক ভালো, যাকে একবার ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে। জামা শাড়িটা পরে আয়, লাল টকটকে শাড়ি পরবে। তিন তালুকদারের কথা মতো লাবিবার রুমে চলে গেল শাড়ি পরার উদ্দেশ্যে। বাড়িতে কেউ নেই, শুধু শিরিন, লাবিবা আর কিছু কাজের লোক। সকালে ঘুম থেকে উঠে সবাই সবার কাজে চলে গেছে। লাবিবার রুমে এসে বেছে বেছে লাল টকটকে একটা সুতির শাড়ি পরে নিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েকে খুবই সুন্দর লাগছে, কারো নজর না লাগুক, আমার সাথে আয়। শিনের কথা শুনে লাবিবা লজ্জায় লাল টমেটো হয়ে গেল। শিন তালুকদারের সাথে তার রুমে চলে গেল। লাবিবাকে খাটের উপর বসিয়ে তিনি আলমারি থেকে একটা বাক্স বের করলেন। এটা কি আম্মু? লাবিবার কথা কোনো উত্তর না দিয়ে সে বাক্স খুলতে সেখানে একটা সিম্পল লকেট আর একটা ছোট্ট কানের দুল বের হলো। তিনি লাবিবাকে পরিয়ে দিতে নিলেই লাবিবা বলে উঠল, এ কি আম্মু, তুমি কি করছো? আমাকে তো অনেক গহনা দিয়েছো, তাহলে আবার কেন এগুলো দিচ্ছ? তো কি হয়েছে, তুই তো আমার সব কিছুর মালিক। শোন, এটা তোর আব্বু আমাকে প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিল, এখন এটা আমি তোকে দিচ্ছি, সব সময় পরে থাকবি, কান গলা কোনো সময় খালি রাখবি না, মনে থাকবে? তাই বলে আমাকে তুমি দিয়ে দিবে? ধুর পাগলি, আমি আমার মেয়েকে দিয়েছি, তোর এত সমস্যা কেন? সবকিছু পরিয়ে দিতে দিতে শিন তালুকদার কথাগুলো বলছিলেন। এমন সময় কলিং বেল বেজে উঠল। মা মনে হয় চলে আসছে। বলতে বলতে সে তাড়াতাড়ি সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই তার সামনে শারমিন চৌধুরী আর তার পাশে ফারহান দাঁড়িয়ে আছে। কিরে, তোর না অফিসে থাকার কথা, এখন তুই বাড়িতে কি করছিস? নানামণিকে আনতে গিয়েছিলাম, ভাবলাম অনেকদিন পরে নানুমণি বাড়িতে আসছে, তাকে একটু স্পেশাল ফিল করানো যাক। ভেতরে এসো, ভেতরে এসো, আর কতক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকবে? কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে কত করে বললাম আমার কাছে এসে থাকতে, তুমি তো সেইখানেই থাকবে। বুঝবি না রে মা, বুঝবি না। স্বামীর ভিটে ছেড়ে কি আর মেয়ে জামাইয়ের ঘরে এসে বসে থাকা যায়? তোর পেছনে ওটাই কি আমার ফারহান দাদু ভাইয়ের বউ? শারমিন চৌধুরী কথা শুনে সকালে পেছনে তাকাতে দেখলো শিন তালুকদারের পেছনে লাবিবা দাঁড়িয়ে আছে চুপটি করে। অন্যদিকে লাবিবাকে নতুন বউ রূপে দেখে ফারহানের অবস্থা তো নাজেহাল।
এদিকে এসো। তার কথা শুনে লাবিবা গুটি গুটি পায়ে শারমিন চৌধুরীর সামনে এসে দাঁড়ালো। মাশাআল্লাহ, দেখতে শুনতে তো সুন্দরী, কিন্তু এমনি চিকনা কাণ্ড ছেমড়ি। দেখা তো মনে হইতেছে এখন ফু দিলে বাতাসে উইরা যাইবি। আমার নাতির পানি কি তোর শরীরে পড়ে নাই? শারমিন চৌধুরীর কথা শুনে লাবিবা তো লজ্জায় শেষ। একে তো শাশুড়ির সামনে এসব কথা বলছে, তার উপর ফারানো আছে। এমন বেফাস কথাবার্তা কেউ বলে? এত বড় হলো, বেচারি তো পারছে না মাটি ফাঁক করে তার ভেতরে ঢুকে যেতে। অন্যদিকে শারমিন চৌধুরীর কথা শুনে ফারানের খুব খুব করে কাশ উঠে গেল। মা আমি তাহলে আসি, তুমি বরং নানুমণিকে ফ্রেশ হতে নিয়ে যাও। অনেক দূর হতে জার্নি করে এসেছে, নিশ্চয়ই অনেক ক্লান্ত লাগছে। এ কি বাবা, তুই চলে যাবি? দুপুরের খাবার খেয়ে যা, অফিসে গিয়ে এখন কখন খাবি? সেদিন শিরিন তালুকদারকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি চলে গেল ফারহান। এখানে থাকলে তার নানুমণির আরো অনেক কথা শুনতে হবে। আম্মা চলেন, আগে ফ্রেশ হবেন, অনেক দূর থেকে জার্নি করে এসেছেন, ফ্রেশ হয়ে খাবার খাবেন, ভালো লাগবে। শারমিন চৌধুরীকে চলে যাওয়ার সময় চোখের ইশারায় লাবিবাকে খাবার রেডি করতে বলল। লাবিবা তাড়াতাড়ি কাজ করতে লাগলো। বলছি যে আগামীকাল সব রান্না নাতবউ করবে একা। আম্মা এসব কি বলছেন? আপনি এত ছোট মেয়ে কি একা একা সব কিছু করতে পারে? আমাদের তো আর থাইকা ছোট্ট বয়সে বিয়া হয়েছে, আমরা তো ঠিকই একা হাতে বাড়ির সব কাম করছি, ও করতে পারবো। সমস্যা নেই মা, আমি একাই করতে পারবো সব কিছু। আপনি শুধু বলেন নানুমণি কি কি রান্না করতে হবে। বেশি কিছু রান্ধন লাগবে না, পায়েস, শাক ভাজি, ডাউল, ইলিশ মাছ, সাদা ভাত, মুরগির গোস্ত ভুনা করবি, ডিম ভুনা, আলু ভাজি, আর ইলিশ মাছের সাথে শুকনা মরিচ ভাজি করিস। আমার দাদু ভাই আবার বাঙালিয়ানা খাবার পছন্দ করে, এগুলো রান্না করলেই হবো, আর কিছু লাগবে না। ঠিক আছে। ফারহান বাড়িতে এসে দেখলো লাবিবার দুপুরের সাজ আর নেই। মূলত শারমিন চৌধুরী যেহেতু গ্রামের মানুষ, তাই সে রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে লাবিবা ফারহান বাড়িতে আসার আগে তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে নিয়েছে। চলেন, মামুনি খেতে ডাকছে। আমি আসছি। লাবিবার কথা না বাড়িয়ে তার মতো করে চলে গেল। রাতে ঘুমানোর সময় ফারহান হঠাৎ করে লাবিবাকে তার কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। বেচারা লাবিবা তো শকড। তাদের বিয়ের প্রায় 6 মাস হয়ে গেল। ফারহান কখনো তাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমায়নি। কি কি করছেন? ছাড়ুন, ঘুমাবো তো। তো ঘুমাও, তোমাকে মানা করেছে কে? এখন থেকে এভাবেই ঘুমাতে হবে, তাই বেশি নড়াচড়া না করে এখন থেকে এভাবেই ঘুমানোর অভ্যাস করে নাও। লাবিবা আর কিছু না বলে শক্ত হয়ে শুয়ে রইল। একসময় দুজনেই ঘুমিয়ে গেল। সকালে খাবার টেবিলে। ফারহান, আজকে কি অফিসে কোনো জরুরি কাজ বা মিটিং আছে? না মা, তেমন কাজ বা মিটিং নেই। আজকে দুপুরে নাতবউ রান্না করবে। দুপুরে তোমাকে আর আমার নাতিকে যেন বাড়িতে দেখি, সবাই মিলে একসাথে দুপুরে খাবো। লাবিবা রান্না করবে মানে? ও ছোট মানুষ, এত রান্না করতে পারবে নাকি? ছোট ছোট কইরা মায়াটার কাছে এখনো যাও নাই, মায়াটার শরীর দেখে বোঝা যায়। তোমার পানি হ্যাঁ শরীরে গেলে মায়াটাই এমন চিকনা থাকতো না। শোনো, এই বয়সে আমি 2 বাচ্চার মা ছিলাম, আর তুমি মায়াটারে এখনো আদর্শ কিছু করো নাই। 6 মাস বিয়ার হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর পাইলাম না বাচ্চা হলে। শারমিন চৌধুরীর এমন বেফাস কথাবার্তা শুনে লাবিবা লজ্জায় শেষ। অন্যদিকে সকলে খুব খুব করে কেসে উঠল। ফরহাদ তালুকদার ছেলে আর ছেলের বউয়ের সম্পর্কে এমন কথা শুনে তাড়াতাড়ি উঠে পড়ল টেবিল থেকে। আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি অফিস থেকে তাড়াতাড়ি করে চলে আসবো। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করব, লাবিবার হাতে রান্না দিয়ে। বলে তাড়াতাড়ি বাহিরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। তার পিছনে পিছনে ফারহানও চলল। আম্মা আপনি একটু কথাবার্তা দেখে শুনে বলতে পারেন না? ছেলে মেয়ে দুটোকে তো লজ্জায় ফেলে দিলেন, সাথে তো আমরা দুজনও লজ্জায় পড়লাম, এমনভাবে কেউ বলে? তোর থেকে আমার শিখন লাগবো কোথায় কি কথা কমু? আমি তোর বড় না তুই আমার বড়? চুপ থাক। ছেলের বউয়ের সামনে মায়ের এমন ঝাড়ি খেয়ে শিরিন বেগম চুপ হয়ে গেল। লাবিবা এমন অবস্থা দেখে রান্নাঘরের দিকে চলে গেল দুপুরের রান্নার আয়োজন করতে। সাথে কাজের লোকও আছে রান্নার সাহায্য করার জন্য, সেটা শারমিন চৌধুরী অগোচরে। তুই যা, গোসল করে নে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিস। এইগুলো সব ডাইনিং টেবিলে আমি নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি গোসল করে আয়। চলে আসলো বলে ওরা। শিরিন তালুকদারের কথা শুনে লাবিবা আর বিরক্ত করলো না। তার এখন শাওয়ার নেওয়া প্রয়োজন। ঘেমে একাকার হয়ে গিয়েছে, নিজের কাছে নিজেরই বিরক্ত লাগছে। তাই তাড়াতাড়ি করে রুমে গিয়ে কাপড়ের সাথে পরার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল।
সাহস শেষে বের হয়ে বিছানার উপর থেকে কাপড় নিয়ে পরতে আরম্ভ করলে লাবিবা। লাবিবা আনমনে কাপড় পরছিল। হঠাৎ কারোর হাতে শীতল স্পর্শ পেয়েই ধরফড়িয়ে উঠল। তাড়াতাড়ি করে পিছনে ফিরে তাকাতে দেখল ফারহান। কিছুটা স্বস্তি পেলেও নিজের এমন অবস্থায় ফারহানের সামনে দাঁড়িয়ে আছে ভাবতেই লজ্জায় শরীর শিরশির করে উঠল। ফারহান লাবিবার কোমরের দুই পাশে হাত রেখে টেনে নিজের সঙ্গে একদম মিশিয়ে নিল। তারপর লাবিবার গলদেশে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। লাবিবা তো হাত দিয়ে ফারহানের শার্ট খামচে ধরল। ফারহান ধীরে ধীরে নিচে নামতে নিলেই হঠাৎ করে শিন তালুকদারের ডাকে হুঁশ ফিল। দ্রুত লাবিবাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। লাবিবা তাড়াতাড়ি করে শাড়ি পরে দৌড়ে নিচে চলে আসলো। মূলত লাবিবার শাওয়ার নেওয়ার সময় ফারহান রুমে এসেছে। এসে দেখে ওয়াশরুমে পানির আওয়াজ হচ্ছে, তাই সে বারান্দায় গিয়েছিল। লাবিবা বের হওয়ার পর সে যাবে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ফারহান যখন রুমের ভিতর প্রবেশ করলো, লাবিবাকে ওই অবস্থায় দেখে নিজের সমস্ত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছিল। নাত বইয়ের রান্নার হাত তো বেশ ভালোই না, রান্নাগুলো সব মজাই হয়েছে। বেশি বেশি করে রাতবার আমার নাতিরে খাওয়াইবা, দেখবা তোমার জামাই তোমার আঁচলে লুইকা থাকবো। সকলেই লাবিবার রান্নার প্রশংসা করলো, কিন্তু ফারহান কিছুই বলল না। লাবিবা খুব করে চাইলো ফারহান কিছু একটা বলুক, কিন্তু তাকে হতাশ করে দিয়ে ফারহান চুপচাপ খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। লাবিবার রুমে প্রবেশ করতে ফারহান বলে উঠল, রান্নাটা বেশ ভালোই হয়েছে, তবে তবে কি? তার থেকে তোমাকে খেতে পারলে আরো বেশি ভালো লাগবে। ছি, এখানে কি বলার কি হলো? তোমাকে খাওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে। লাবিবা আর ফারহানের কোনো কথা শুনতে পারল না। তার কান দুটো যেন গরম হয়ে আসছে, তাই রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বের হতেই শারমিন চৌধুরীর সাথে দেখা। আয় তো রাখবো, আমার পায়ে একটু মালিশ করে দিবি। পাউডার বেশ ব্যথা করতেছে। লাবিবা কোনো প্রত্যুত্তর না করে শারমিন চৌধুরীর সাথে তার রুমে গিয়ে পায়ে তেল মালিশ করতে লাগলো। নাতবু, পুরুষ মানুষ হলো সুবিধাজাত, নিজের ঘরে পাত্তা না পাইলে বাইরের দিকে হুকছুক করব। বাইরে একবার পাইয়া গেলে ঘরে ডারে আর পাত্তা দিব না, তাই কইতাছি আমার নাতিটারে ধৈর্য রাখিস। কথা বলতে বলতেই হঠাৎ লাবিবার দিকে চোখ যেতেই শারমিন চৌধুরী হাই হাই করে বলে উঠলেন, এ কি, তুই তো দেখি নাক ফোটা করস নাই নাতবু? আসলে নানু, আসলে নকলে কি মায়া মানুষের নাক ফোটা করণ লাগে জানিস না? নাক ফোটা না করলে স্বামীর অমঙ্গল হয়, জানিস না? হাই হাই, একই কথা। যেইখানে আমি সবার নাক ফোটা করি সেইখানে আমার নাতবুয়ের নাকি অফেল নাই? নাকে নাকফুল না পড়লে জামের অমঙ্গল হয়, এটা কোনো হাদিসে লেখা নেই। এটা একটা কুসংস্কার, যেটা প্রাচীন কাল থেকে আমাদের দাদি নানিদের থেকে শুনে আসতেই যুগের পর যুগ। নাকফুল মূলত নারীর সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়। আপনার মন চাইলে আপনি নাক ছিদ্র করতে পারেন, না চাইলে আপনি ছিদ্র করবেন না। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। লাবিবার বাবা মেয়েকে খুব ভালোবাসতেন, তাই লাবিবার মা লুৎফর নাহার মেয়ের নাক ছিদ্র করার কথা বলতো। তখন লাবিবার বাবা জামিল সর্দার সরাসরি না করে দিত, তার মেয়ে ব্যথা পাবে এজন্য। লাবিবা মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ শারমিন চৌধুরীর কথায় ধ্যান ভাঙল। কিরে মায়া, কই হারাই গেলি? কি এমন চিন্তা ভাবনা করস? আগামীকাল তোরে নাক ফুরা করাই দেবো, মনে যেন থাহে। শারমিন চৌধুরীর কথা শুনে লাবিবা কিছু বলার সাহস হলো না, চুপচাপ শুধু শুনে গেল। আম্মা, আপনার মাথা খারাপ হয়েছে? এগুলো কি বলেন? মেয়েটা ছোট, ওকে এখন নাক ছিদ্র করানোর কোনো মানেই হয় না। আর এগুলো সব কুসংস্কার, এগুলো কোন হাদিসে লেখা আছে? তুই আমার এ হাদিস শেখাস? আমার থেকে বেশি তুই জানোস নাকি নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হয়? এখনকার মানুষ স্মার্ট হয়ে গেছে। আম্মা, আপনি বোঝার চেষ্টা করেন, ফারহান জানলে কিন্তু খুব রাগারাগি করবে। আজকে সকালে ফারহান আর ফরহাদ সাহেব অফিসে যাওয়ার পর শারমিন তালুকদার লাবিবাকে নাক ছিদ্র করার জন্য উঠে পড়ে লাগেন। সেই থেকে দুই মা মেয়ের মধ্যে তুমুল ঝগড়া চলছে। শারমিন চৌধুরী লাবিবাকে নাক ছিদ্র করতে দেবে, শারমিন চৌধুরী লাবিবাকে নাক ছিদ্র করে দেবে, আর শিরিন তালুকদার এটা করতে দেবে না। ঝগড়ার এক পর্যায়ে শারমিন চৌধুরী শিরিন তালুকদারকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। অবশেষে কোনো উপায়ন্তর না পেয়ে শিরিন তালুকদার রাজি হয়ে গেল। লাবিবার কি করার, সে চুপচাপ এতক্ষণ শাশুড়ি আর নানি শাশুড়ির ঝগড়া দেখছিল। সে প্রথমে শিরিন তালুকদারকে বলেছিল শারমিন চৌধুরীর সাথে ঝগড়া না করতে। শারমিন চৌধুরীর বয়স হয়ে গেছে, তাকে কোনো কিছু বুঝালেও সহজে বুঝবে না, তাই আর কিছু না করে নাক ছিদ্র করার ডিসিশন নিয়েছে। একটু ব্যথা পেলে পাবে, তাতে কি হবে? ঠিক আছে, আমি রাজি, কিন্তু আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। কি বল? আপনাকে লাবিবার নাক ছিদ্র করে দিতে হবে, না আমি পার্লার থেকে করে নিয়ে আসছি। পুরা মানুষ আমার থেকে তাগো মায়া করে নাক ফুটা কয়রা নিয়ে যায়, আর তুই কোষ পার্লার থেকে ফুটা করবি?
তোকে তো আমি নাক ফুটা কইরা দিছি, তাইলে সমস্যা কোন? আচ্ছা ঠিক আছে, যা, তোর পোড়ার বউ তুই এখন থেকে মনে হয় এখন থেকেই নিয়ে আয়। আমার কথা শুধু একটাই, আমি জানি আজকের দিনের মধ্যে ওর নাক ফুটা দেখি। শিন তালুকদার তার মায়ের কথা আর কোনো জবাব দিল না। লাবিবাকে তৈরি হতে বলে সে নিজেও তৈরি হয়ে চলে গেল। লাবিবাকে নিয়ে প্রথমে শিন তালুকদার একটা ডায়মন্ড শপে গেল। তোর কোনটা পছন্দ হয় সেটাই নে। আমি তো বুঝতে পারছি না, তোমার যেটা পছন্দ হয় মামুনি সেটাই নাও। আমি তো এসবের কিছুই বুঝি না। ঠিক আছে, তাহলে এটা নেই। ছোট্ট একটা ডায়মন্ডের নোজপিন, মাঝখানে খয়েরি রঙের একটা ডায়মন্ড, আর তার চারি সাইডে হোয়াইট রঙের ছোট ছোট ডায়মন্ড। খুব বেশি না, খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড় না নোজপিনটা। লাবিবারও বেশ পছন্দ হলো। শিন তালুকদার নোজপিনটা কিনে লাবিবাকে নিয়ে ভালো একটা পার্লারে গেল, সেখানে নাক ছিদ্র করানোর জন্য। বর্তমান সময়ে পার্লারে নাকি নাক ছিদ্র করার সময়, ব্যথা সহ্য করানোর সময় নাকি অবশ করানোর ওষুধ লাগিয়ে দেয়, যার কারণে নাক ছিদ্র করার সময় ব্যথা অনুভব হয় না। নাক ফোরানোর সাথে সাথেই শিন তালুকদারের আনা ডায়মন্ড নোজপিন পরিয়ে দিল পার্লারের মেয়েরা। পার্লার থেকে বের হয়ে কিছু সময় পর আস্তে আস্তে লাবিবার নাকে ব্যথা অনুভব হতে লাগলো। কি হলো, ব্যথা করছে? মামুনি, প্রচুর ব্যথা করছে, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, চল ডাক্তারের কাছে যাই। ওষুধ লিখে দিলে সেই ওষুধ খেলে আর ব্যথা করবে না। ডাক্তারের কাছে গিয়ে ভালো করে নাক দেখে ওষুধ নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে ঢুকতেই শারমিন চৌধুরী বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার নাত বউকে। এখন বউ বউ লাগছে, যা যা রুমে যা। রাতে ফারহান রুমে এসে দেখে রুমটা অন্ধকার, লাইট জ্বালাতে দেখতেই পেল লাবিবা শুয়ে আছে। কি হলো, মেয়েটা এখন এইভাবে শুয়ে আছে? শরীর খারাপ নাকি? লাবিবা? লাবিবার কোনো সারা শব্দ পাওয়া গেল না। ফারহান ভাবলো লাবিবা হয়তো ঘুমিয়ে গেছে, তাই আর ডাকাডাকি না করে ফ্রেশ হতে চলে গেল। অন্যদিকে লাবিবা ঘুমিয়েছিল না, চুপচাপ শুয়েছিল। মূলত এমন অবস্থায় ফারহানের সামনে যেতে তার লজ্জা লাগছে। ফারহান ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো লাবিবা বিছানায় নেই। বারান্দায় আফসা মানুষের ছায়া দেখা যাচ্ছে। বারান্দায় এলে কেন? অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। ফারহানের কথায় লাবিবা কোনো প্রত্যুত্তর করলো না। ফারহান হাত টান দিয়ে লাবিবাকে নিজের দিকে ঘোরালো। কি হলো, এভাবে চুপ করে আছো? বোবা হয়ে গেল নাকি? সামনের দিকে ঘুরতেই ফারহান লক্ষ্য করলো লাবিবাকে আজকে কেমন যেন দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ লাবিবার দিকে তাকিয়ে থাকার পর বুঝতে পারলো লাবিবা নাক ছিদ্র করেছে। ফারহানের মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে এলো, মাশাআল্লাহ। বেচারা লাবিবা তো লজ্জায় শেষ, চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কখন করলে এসব? আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? নানুমণি জোর করলো তাই করলাম। ফারহান টুক করে লাবিবার নাকের নোজপিনের উপর একটা চুমু খেলো। লাবিবা চোখ বন্ধ করে নিল। বিষাক্ত চোখে লাবিবার সমস্ত মুখমণ্ডলে চোখ বোলালো, তারপর লাবিবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পাগলের মতো চুম্বন করতে লাগলো। সাথে সাথে ফারহানের হাত অবাধ্য হতে লাগলো। হাতটা যখন লাবিবার নিষিদ্ধ জায়গায় স্পর্শ করলো, তখন লাবিবা ডুকরে কেঁদে উঠলো। সাথে সাথে ফারহানের রাগ উঠে গেল। এই মেয়ে, তোমার সমস্যা কি? যখনই কাছে আসি তখনই কান্না করো। তুমি বোঝো না, তুমি তো এতটাও ছোট না যে আমার কথা বুঝতে পারবে না। যাও, চোখের সামনে থেকে দূর হও, যাও ঘুমিয়ে পড়ো। ফারহানের রাগী স্বর শুনে লাবিবা তাড়াতাড়ি দৌড়ে রুমে চলে আসলো। বিছানায় উল্টো পিঠে শুয়ে কান্না করতে লাগলো। সে কি করবে, সে তো ভয় পায়। অন্যদিকে ফারহান বারান্দায় থাকা চেয়ারের উপর বসে নিজের চুল খামচে ধরে বসে রইল। কিছুই ভালো লাগছে না তার। অনেক কষ্টে নিজেকে শান্ত করে রুমের দিকে অগ্রসর হলো। লাবিবাকে কান্না করতে দেখে কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। আজকেই চলে যাবেন? অনেকদিন তো থাকার জন্য এসেছিলেন নানুমণি, তাহলে হঠাৎ চলে যাওয়া? সাথে কি আর চলে যাচ্ছি রে? আমারও তো অনেক টাকার ইচ্ছে ছিল, কিন্তু কি করবো বল, ওইদিকে নাকি কিছুই হবে না, তাই আর কি যেতেই হবে। তোরা যাস, ফারহান নাত বউকে নিয়ে ঘুরে আসিস। ছুটি হলে অবশ্যই যাব নানুমণি। তাহলে এখন চলো, তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসি। আচ্ছা চলো, সেদিন তাড়াতাড়ি আসিস মাকে দেখতে। আল্লাহ হাফেজ আম্মা। শারমিন চৌধুরী চলে গেল তার গ্রামের বাড়িতে। আজ সকালে তার গ্রামের বাড়ি থেকে ফোন আসে, কিছু জরুরি কাজের জন্য তাকে গ্রামের বাড়িতে খুব আর্জেন্ট যেতে হবে। তাই সে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি চলে গেল। কেটে গেছে এক সপ্তাহ। সেদিনের পর থেকে ফারহান আর লাবিবার সাথে তো এমন কোনো কথাবার্তা বলে না। লাবিবা আনমনে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ গেটের দিকে চোখ যেতে লাবিবা দৌড়ে নিচে এসে দেখলো এরশাদ সর্দার দাঁড়িয়ে আছে। লাবিবা শক্ত করে জড়িয়ে ধরল। কেমন আছো দাদু? আমার কথা তো ভুলেই গেছো। আমাকে আর মনে পড়ে না তোমাদের? বিয়ে দিয়ে দিয়েছো আর আমার কথা মনে নেই। আমি তো এখন পর। আমাকে কেউ একটু
ভালোবাসে না। কে বলেছে তোমার কথা কেউ মনে করে না? তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি? আর তোমার মা, সে তো প্রতিদিন সকাল বিকাল তোমার কথা বলতে থাকে, তোমার পছন্দের খাবার রান্না করতে চায় না। আমাকে যখন এতই ভালোবাসো তাহলে আমি ফোন না দিলে তোমরা কেউ তো আমাকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নাও না। আসলে আমাকে মিথ্যা কথা বলছো তোমরা। আমার কথা মনেই থাকে না। মনে থাকবে কেমন করে? আমি তো পর হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা মনে করো সেটাই। হঠাৎ করে এখানে আসার বুদ্ধি তোমাকে কে দিল? এতদিন তো দেখতেও আসোনি। তোমার যা আর কিছুদিন পর পরীক্ষা, মডেল টেস্ট, সেটা কি মনে আছে? পড়াশোনা করতে হবে না? 1 মাস হয়ে গেল লাবিবা এ বাড়িতে এসেছে, কিন্তু তার তো মনেই নেই, পড়াশোনার কথা ভুলে গিয়েছিল। পরীক্ষা কেমন করে সেই চিন্তাই করতে লাগলো। বসুন না চাচা, প্রথম আমাদের বাড়িতে আসলেন, আসলে আমাদের কারোরই খেয়াল ছিল না যে লাবিবা এবার এসএসসি পরীক্ষা দেবে। এত ভেজালের মধ্যে কি আর মনে থাকে আপনি আসবেন তা খবর দিবেন না একটু? বৌমা আর বলো না, হঠাৎ করে লুৎফর মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তার উপর সামনে এসএসসি পরীক্ষা। তাই ভাবলাম নাতনিটাকেও নিয়ে যাওয়া হবে, আর পরীক্ষা তো দেবেই। কি বলছেন চাচা? লাবিবাকে নিয়ে যাবেন হঠাৎ করে? প্রস্তুতি ছাড়া যাবে কেমন করে? নিজের বাড়িতে যেতে আবার প্রস্তুতি লাগে নাকি? তেমন কিছু তো নাই ওখানে, শুধু কয়েকটা জামা কাপড় গোছাবে। চাচা আমাদের বাড়িতে এসেছেন, আজকে থেকে যেতে হবে। এরশাদ সর্দারকে আসতে দেখে তাড়াতাড়ি করে ফোন দিয়ে জানিয়েছে শিন তালুকদার ফরহাদ তালুকদারকে। সে শোনা মাত্র অফিস থেকে চলে এসেছে। অন্যদিকে শিন তালুকদার রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন এরশাদ সর্দারকে আপ্যায়ন করার জন্য। থাকতে পারবো না ফরহাদ, বাড়িতে অনেক কাজ। বৌমা বাড়িতে একা একা, বুঝতেই তো পারছো, কি আর বলবো, ছেলেটাও নেই। মন খারাপ করে এরশাদ সর্দার কথাটা বলো। আচ্ছা চাচা, এসব কথা পরে হবে, আগে খাওয়া দাওয়া করি, চলেন। আপনার বৌমা রান্না শেষ হয়ে গেছে, খেতে যেতে বলছে, তারপরে বাকি কথা হবে। সকালে একসাথে দুপুরে লাঞ্চ করলো। শেষে এরশাদ সর্দার বলেন, নাতনিকে তাহলে তৈরি হতে বলো ফরহাদ, অনেক দূরের রাস্তা, যেতে যেতে রাত হয়ে যাবেনি। বুঝেই তো, গ্রাম অঞ্চলের রাস্তা, একটু বেশি রাত হলে গাড়ি পেতে অসুবিধা হবে। বলছিলাম কি চাচা, আজকে রাতটা থেকে গেলে ভালো হতো না? তুমি তো সবই জানো, তাহলে এমন কথার তো কোনো মানে হয় না। ঠিক আছে লাবিমা, যাও জামা কাপড় গুছিয়ে নিয়ে আসো। লাবিবাকে আর পাইকে শ্বশুরের অনুমতি পেয়ে দৌড়ে রুমে চলে গেল জামা কাপড় গোছাতে। অন্যদিকে ফারহান জানতে পারলে যে তুলকালাম বাঁধিয়ে দিবে, সে সেই কথা মাথাতেই আনছে না। তার মাথাতে শুধু একটা কথাই কাজ করছে, সেটা হলো এতদিন পরে বাড়িতে যাবে। লাবিবা চলে যেতেই শিন তালুকদার বলল, বলছিলাম যে ফারহানকে বললে ভালো হতো না? ওকে না জানিয়েই লাবিবাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, পরে জানতে পারলে যদি অসুবিধা করে। ওকে, এত কথা বলতে হবে না, আমি অনুমতি দিয়েছি, এটাই অনেক। তাড়াতাড়ি চলে আসবি, তোকে ছাড়া আমার একা একা ভালো লাগবে না, মনে থাকবে তো? পরীক্ষা শেষ হলেই চলে আসবো। শিন তালুকদার তার স্বামীর কথা শুনে আর কিছুই বলার সাহস পেল না। লাইবিবা রেডি হয়ে গেছে। আসতে এরশাদ সর্দার সকালের কাছ থেকে বিদায় নিয়ে লাইবিবাকে সাথে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে শিন তালুকদার বারবার করে বলে দিয়েছেন। শিন তালুকদার লাবিবার মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিলেন। লাবিবা সকলকে বিদায় দিয়ে তার নানু ভাইয়ের সাথে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আজকে রাতে ফারহান বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরেছে। বাড়িটা আজকে শুনশান, মনে হচ্ছে কেউ নেই বাড়িতে। ফারহান কিছু না ভেবে সরাসরি রুমে চলে গেল। রুমটা আজকে অন্ধকার। কিছুটা অবাক হলো, প্রকাশ করলো না। ভাবলো হয়তো লাবিবা তার মার সাথে আছে। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই শিন তালুকদার দাঁড়িয়ে আছে। খাবার টেবিলে এসো। তুমি যাও, আমি আসছি। ফারহানের কথা শুনে তিনি রুম থেকে চলে গেলেন নিজের কাজে, খাবার টেবিলে। লাবিবা কোথায়? অফিস থেকে আসার পর থেকে ওকে দেখতে পাচ্ছি না, খাবার টেবিলেও নেই, কোথায় ও? ফারহানের কথা শুনে শিন তালুকদার ফারহানের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে ফরহাদ বলল, লাবিবা গ্রামে চলে গেছে। কি বলছো? তোমার মাথা ঠিক আছে? গ্রামে চলে গেছে মানে আমাকে না জানিয়ে? কেমন করে সাহস হয় ওর? এখানে সাহসের কি দেখেছো তুমি? ওর ইচ্ছে হয়েছে যাবে। প্রায় 6-7 মাস হলো আমাদের বাড়িতে এসেছে, একটিবারও ওই বাড়িতে যায়নি। ওর কি যেতে ইচ্ছে করে না? আর সামনেও এসএসসি পরীক্ষা, পড়াশোনা করতে হবে না? আর তোমাকে জানাতে হবে কেন? আমাকে জানাতে হবে কেন মানে? আমার বউ আমাকে না জানিয়ে বাপের বাড়ি যাবে, সেটাই মেনে নেব? ওকে পড়াশোনা করতে হবে না, এখানেই থাকবে? এত পড়াশোনা করে কী লাভ? আমি ওকে অনুমতি দেইনি তো ও বাড়িতে যাওয়ার জন্য, আমাকে না জানিয়ে গেল কেন? এর শাস্তি খুব কঠিন হবে। তুমি কি ওকে বউ হিসাবে মানো? পড়াশোনা করে কি লাভ? মানে মেয়েটা পড়াশোনা করবে না? ভুলে যেও না, তোমার মাও কিন্তু শিক্ষিত,
তোমার মা কিন্তু বিয়ের পরে পড়াশোনা করেছিলেন। চাকরি না করুক, একজন শিক্ষিত মায়ের দরকার সন্তানের জন্য। আমি ওকে অনুমতি দিয়েছি যাওয়ার জন্য। বাপ ছেলের কথা কাটাকাটি দেখে শিন তালুকদার তাড়াতাড়ি করে বলল, অনেক হয়েছে, এখন খাবার খাও, তাড়াতাড়ি না হলে ঠান্ডা হয়ে যাবে। ফারহান আর কিছু না বলে রাগ দেখে খাবার না খেয়ে রুমের উদ্দেশ্যে চলে গেল। তারা দুজনেই ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি বলেছিলাম ছেলেটাকে জানাও, তুমি আমার কথা শুনলে না। এখন দুজন মিলে ঝগড়া ঠিকই করছো। এত অশান্তি আর আমার ভালো লাগে না। ছেলেটা না খেয়ে চলে গেল, এখন শান্তি হলো তো তোমার? তো কি হয়েছে, খিদে লাগলে খেয়ে নেবে। তোমার ছেলে এখন ছোট নেই, ওকে বোঝাতে হবে বইয়ের মর্যাদা কি। তাই চিন্তা না করে চুপচাপ খাবার খাও। ফারহান রুমে এসে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কত বড় সাহস, আমাকে না জানিয়ে চলে গেছে। এর শাস্তি খুব খারাপ হবে। একবার আমার সামনে এসো তুমি, তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব এই ফারহান তালুকদারের কথা অমান্য করার কি শাস্তি। এত সাহস হয়ে গেছে, আমাকে না জানিয়ে চলে যায়। কথা বলিনি এসব, এই জন্য এতবার বেড়ে যাবে। পা কেটে ঘরে বসিয়ে রেখে দেব। এত উঠতে মন চায়। বিড়বিড় করে কথাগুলো বলছে আর নিজেকে শান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে লাবিবা বাড়িতে পৌঁছে সে যে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে আর ওঠার নাম গন্ধ নেই। মাকে পেয়ে সব ভুলে গেছে। কি হলো, আর কতক্ষণ শুয়ে থাকবে? এবার যা, হাত মুখ ধুয়ে আয় কল পার থেকে। ভালো লাগবে, এত দূরে রাস্তা জার্নি করে আসলি, নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। কতক্ষণ ধরে না খেয়ে আছিস? না মা, উঠতে ইচ্ছে করছে না। এইভাবেই থাকি না, ভালো লাগছে। এমন কেন করছো? আমি কেমন করছি? কিছুই করছি না। ওঠ, তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে আয়। আমি খাবার খাইয়ে দিচ্ছি, তারপর ঘুমিয়ে পড়বি একেবারে। যা যা, তাড়াতাড়ি যা। লুৎফর জোর করে লাবিবাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। তারপর নিজ হাতে লাবিবাকে খাইয়ে দুই মামে একে অপরকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিল। অন্যদিকে ফারহান সারা রাত ঘুমাতে পারল না। আজ প্রায় 15 দিন হয়ে গেছে লাবিবা বাবার বাড়িতে এসেছে। লাবিবা সব কিছু ভুলে পড়াশোনার পিছনে পাগলের মতো মনোযোগ দিয়ে লেগেছে। পুরো 6 মাসের পর একেবারে করে নিচ্ছে। গোসল আর ঘুমানো বাদে সে পরের টেবিল থেকে উঠে না। লুৎফর 3 বেলা মেয়েকে যত্ন সহকারে খাইয়ে দেয়। এই 15 দিনে শিন আর ফরহাদ তালুকদারের সাথে কথা হলো, একবারও ফারহানের সাথে কথা হয়নি। আর মাত্র 2 দিন পর থেকে লাবিবার পরীক্ষা শুরু। অন্যদিকে ফারহান বেচারার অবস্থা নাজেহাল। কে রে বন্ধু, কি খবর? কোনো খোঁজ খবর পাওয়া যায় না? কি খবর? কি আর খবর হবে? দেখে বুঝতে পারছিস না বেচারার অবস্থা নাজেহাল। মজনুর মতো হয়ে গেছে, লাইলাকে ছাড়া তার চলছে না। তা বন্ধু বলতো, এত বের হয়ে কেন আসো? কি ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? ভাবি বাপের বাড়ি চলে গেছে। তোর ভাবি বাপের বাড়ি চলে গেছে, তাও আবার আমাকে না বলে চলে গেছে। জানিস কত বড় সাহস? 15 দিন হয়ে গেছে আমার খোঁজ খবর নিল না একবারও। আমি কি করছি কথা মনে হয় ওর মনেই পড়ে না। একটু কাছে গেলেই কান্না শুরু করে দেয়, কিছু বুঝতে পারছে না। মেয়েরা কখনো নিজেকে আগে ফোন দেবে না, এটা সব সময় মাথায় রাখবি দোস্ত। তোর হলেও আগে তোকে সরি বলতে হবে। আর কাছে গেলে কান্না শুরু করে দেয়, মানে ও তোকে ভয় পায়। তুই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করে দেখবি, সব ঠিক হয়ে যাবে। আকাশের কথা ঠিক আছে, তুই নাকি আবার 7 দিন ওর সাথে রাগ করে কথা বলিসনি, রাগারাগি করিস। এই ছোট মেয়েটার সাথে এমন করলে হবে? এমনিতেই তো সব সময় গম্ভীর হয়ে থাকে। মেয়েটার সাথে একটা ফ্রেন্ডলি আচরণ করতে পারিস না? কিভাবে ফ্রেন্ডলি আচরণ করব? আমাকে দেখলেই তো ভয় পালায়। আর তুই যে বললি 7 দিন কথা বলিনি, কি কারণে কথা বলিনি সেটা তো জানিস না, তাই চুপচাপ বসে থাক। বেচারার বইয়ের বিরহে অবস্থা খারাপ। এত যখন বউকে মিস করছিস, তাহলে চলে যা না শ্বশুর বাড়ি। বিয়ে করাবো, অন্য কেউ তো আর না যে দেখা করতে গেলে আর ঝাঁটা মেরে বিদায় করে দিল। চলে যা বউয়ের কাছে। আকাশের কথায় যুক্তি আছে, চলে যা শ্বশুর বাড়ি, জামাই আদর পাবি, সাথে ভাবি রাগ ভাঙিয়ে চলে আসবি। চারদিকে আবছা আলো ফুটেছে, পাখি কিচিমিচির আওয়াজ বোঝা যাচ্ছে সকাল হয়ে গেছে। গ্রামের এই একটা সুবিধা, কোনো অ্যালার্ম লাগে না। সকাল হলে মরগে ডাকতে শুরু করে, সাথে তো নানা রকম পাখির ডাক আছে। গাছপালায় পরিপূর্ণ চারিদিক, সাথে আছে সকালে মিষ্টি বাতাস। কিন্তু শহরে এর বিপরীত, 4 দেওয়ালে ঘেরা বাড়ি। ঘুমটা ভেঙে যায়
ফোনের অ্যালার্মের শব্দে। শুরু হয়ে যায় গাড়ির শব্দ, পাখির কিচিমিচির শব্দে লাবিবার ঘুম আস্তে আস্তে ছুটে গেল। একটু নাড়াচাড়া করতে নিতেই দেখলো হাত পা নাড়াতে পারছে না। মনে হচ্ছে তার হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অনেক চেষ্টা করেও যখন নড়তে পারছিল না, তখন চোখ খুলে ফেলল। মনে হলো তার পাশে কেউ আছে। ডান দিকে মাথাটা একটু ঘোরাতে ফারহানকে দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে সে। হঠাৎ করে লাবিবা জড়িয়ে বলে উঠল, আপনি এখানে? কানে কাছে লাবিবার চিৎকার ফারহানের ঘুম ছুটে গেল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ আমি এখানে, আমার শ্বশুর বাড়িতে এসেছি। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এখানে কাউকে না জানিয়ে হঠাৎ করে? আপনি আসলে তো মা আমাকে বলতো। আসতে মন চেয়েছে এসেছি, বেশি কথা বলো না, আমায় কেউ ঘুমাতে দাও। 3টার সময় এসে পৌঁছেছি তোমাদের বাড়িতে, শান্তি মতো একটু ঘুমাতে দাও তো। আপনাকে ঘুমাতে নিষেধ করেছে কে? আপনি আপনার মতো ঘুমান না, আমাকে চলে যেতে দিন, আমি উঠবো। না, আমার সাথে ঘুমাও। আজকে কতদিন হলো একটু শান্তিতে ঘুমাতে পারি না। আমি কি আপনাকে শান্তিতে ঘুমাতে নিষেধ করেছি? শুধু বলেছি আমাকে ছেড়ে দিন, আমি উঠে ফ্রেশ হব। মাকে বলতে হবে তো আপনি এসেছেন। মা জানে তার মেয়ের জামাই এসেছে, তোমাকে এটা নিয়ে এত চিন্তা করতে হবে না, তুমি আমার সাথে ঘুমাও। বলে ফান লাবিবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ বুজিয়ে ঘুমিয়ে পড়ল। হাজার ধস্তাধস্তি করেও লাবিবা ফানের থেকে নিজেকে ছাড়াতে পারল না। সরবে কেমন করে? ফানের শক্তির কাছে তার শক্তি নগণ্য। ফান যদি ছেড়ে দেয় তাহলে লাবিবা উঠতে পারবে। তাই আর কিছু না বলে চুপচাপ ওভাবেই শুয়ে রইল। কখন যে আবার ঘুমিয়ে গেল সে বুঝতে পারল না। এবারে ঘুম ভাঙলো একেবারে 9টার সময়। ঘুম ভাঙতেই পাশ ফিরে দেখলো ফারান নেই। লাবিবা মনে করলো সে মনে হয় স্বপ্ন দেখেছে। আমি কি স্বপ্ন দেখেছি, কিন্তু মনে হলো যে উনি আমার সাথেই কথা বলছে। কিন্তু এখন কোথায় তাহলে সে? স্বপ্ন হলো তো এখানে থাকতো, কই গেল? আমি কেমন স্বপ্ন দেখলাম? মনে হচ্ছে যে সব কিছু বাস্তব। লাবিবা এদিক ওদিক তাকাতেই দেখলো তার ঘরে আয়নার সাথে ছেলে মানুষ জামা কাপড়। তাহলে আমি স্বপ্ন দেখিনি, উনি সত্যি এসেছে। তাহলে গেল কোথায়? কথাগুলো ভাবতে ভাবতেই লাবিবা বিছানা থেকে উঠে কলপারে হাত মুখ ধুতে চলে গেল। হাত মুখ ধুয়ে সরাসরি রান্নাঘরে আসলো। মা, বল। উনি কোথায়? ও ফারহান বাবা তো তো ওর দাদু আর মামুনের সাথে বাজারে গেছে। ও, উনি যা আসবে আজকে তুমি কি জানতে? না, আমি তো জানতাম, তোকে বলেছে হয়তো। গতকাল রাত 3টেই হঠাৎ করে দেখি আমার ফোনে ফারহান ফোন দিয়েছে। আমি ভাবলাম কোনো বিপদ হয়েছে নাকি, এত রাতে ফোন দিয়েছে। ফোনটা ধরতেই বলল গেট খুলে দিতে। আমি কিছুটা অবাক হয়েছিলাম, পরে তাড়াতাড়ি করে গেট খুলে দেখি ফারহান দাঁড়িয়ে আছে। ও, অত রাতে আসলো ছেলেটা, কিছুই খাইনি এখনো পর্যন্ত। তোকে ডাক দিতে চাইলাম, বলল ঘুম থেকে তোকে তোলার দরকার নেই, গোস্ত আর পরোটা করেছি, খাবে নি? মা, উনি সকালে এত তেলের খাবার খান না। হায় আল্লাহ, তাহলে এখন কি হবে? ছেলেটা কালকে রাতে কি খেয়েছে আল্লাহই ভালো জানে। তাহলে কি করব? ডিম আছে ঘরে? হ্যাঁ আছে। তাহলে 2টো ডিম পোচ দাও, হাফ পোচ করবা, আর পরোটা রেখে দাও, আমরা খাবনি। তুমি বরং 2টা রুটি বানাও। আর ফ্রিজে কি ফল আছে? হ্যাঁ, আম আছে, আমাদের বাগানে লিচু আছে। আর কালকে রাতে ফারহান আসার সময় আঙ্গুর, মালটা, দই আর রসমালাই আনছে। এত এত করে 2টো রুটি বানাবো কেন? দ্রুত রুটি খেয়ে কি জামাই এই পেট ভরবে? উনি 2টো রুটির বেশি একটাও খাবে না। আমি যা যা বলেছি এগুলোই করো। আমি ফ্রিজ থেকে মালটা বের করে জুস বানিয়ে দিচ্ছি, হয়ে যাবে নি। আচ্ছা যা। লাবিবার কথা মতো লুৎফর সবকিছু করতে লাগলো। আর অন্যদিকে লাবিবা জুস বানানোর জন্য চলে গেল। সবকিছু তৈরি করে টেবিলে বসিয়ে রাখতেই বাহির থেকে মামুনের আওয়াজ আসলো। মামুন এরশাদ সর্দারের সাথে সবসময় থাকে। এরশাদ সর্দারের সব কাজে হেল্প করে। মামুনের কেউ না থাকার কারণেই লাবিবাদের বাড়িতেই থাকে। চাচি ও চাচি, দেখো আমাকে দুলাভাই কি করছে। মামুনের ডাক শুনে লাবিবা আর লুৎফর নাহার বাহিরে যা দেখলো তাদের চোখ কপালে। আল্লাহ, এত বাজার কে করেছে? আমাকে দুলাভাই দাদাজান কতবার কইরা না করলে, কিন্তু দুলাভাই কারো কথা শুনলো না। আমি তো খালি মাছ আনছি, দাদাজান আর দুলাভাইয়ের এক ভ্যানে কইরা বাজার সদাই আইতাছে। কি বলিস মামুন তুই? হ
হ্যাঁ জি চাচা। কথা বলতে বলতে এর মধ্যে আরো একটা ভ্যান হাজির হলো, যেটাতে ফারহান আর এরশাদ সর্দার আছে। আব্বা এইগুলো কি করছে এই ছেলে? আপনি না করেন নাই, এত এত বাজার আনছে। তোমার মেয়ের জামাই আমার কথা শুনলে তো, না করা সত্ত্বেও দেখো কত কি নিয়ে আসছে বাজার করে। আমি যদি জানতাম এই ছেলে এই কাজ করবে, তাহলে তো আমি ওকে আমার সাথে বাজারে নিয়ে যেতাম না। বাবা তুমি এগুলো কি করেছো? এত বাজার দিয়ে আমরা কি করব? এত সামান্য বাজার নিয়ে আমার এমন করছেন? আমার কাছে তো কম হয়েছে। আল্লাহ, এই ছেলে বলে কি? লাবিবা যা ফারহান আর তোর দাদা জান যে নিয়ে খেতে দে, আর মামুন তুই সব কিছু বাড়ির ভিতরে নিয়ে আয়। লুৎফরের কথা মতো মামুন সবকিছু বাড়ির ভিতর নিয়ে আসতে লাগলো। অন্যদিকে এত বাজার দেখে আশেপাশের পাড়া প্রতিবেশী চলে আসতে দেখার জন্য। ফারহানের বাজার দেখে সবাই বলেছে বাজার সহ তুলে নিয়ে আসতে। 12 কেজির একটা রুই মাছ, 10 কেজি কাতল মাছ, গলদা চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাকসি মাছ, ছোট চিংড়ি, ভেটকি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, আরও ফলমূল। বাজারের কথা নাই বলি, এই বাজারগুলো বেশিরভাগই লাবিবার পছন্দ করেছে। ফারহান যতটুকু লাবিবার পছন্দ সম্পর্কে জানে ততটুকু করার চেষ্টা করেছে, যেহেতু লাবিবার এখানে আরো প্রায় 1 মাস থাকবে তাই। ও টুনির মা, শম্পার মা, রত্নার মা, তোমরা দাঁড়াই আছো কেন? আমার সাথে একটু সাহায্য করো। আমি কিভাবে সব কিছু করবো, একা মানুষ। ভাবি আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে থেকে সব বটি নিয়ে আসি। আর শম্পার মা, রত্নার মা, তোমরা দুজন ভাবির একটু সাহায্য করো বাড়ির ভিতরে সবকিছু নিয়ে যাওয়ার জন্য। আশা, টুনি মা তুই যা, আমরা ভাবিরে সাহায্য করতেছি। গ্রামে একটা সুবিধা পাওয়া যায়, যে সুবিধা শহরে আপনি কখনোই পাবেন না। আপনার বাড়িতে যখন কোনো মানুষজন আসবে, দেখবেন সবাই চলে আসবে আপনাকে সাহায্য করতে, কিন্তু সচরাচর সহজে এই জিনিসটা দেখা যায় না। সকলে মিলে সব কাজ করতে লাগলো। অন্যদিকে খাবার টেবিলে লাবিবা ফারহানকে আর এরশাদ সর্দারকে খাবার বেড়ে দিল। দাদু ভাই, এত কম খাবার দিলে কেন নাত জামাইকে? না না দাদু, আমি সকালে এতটুকু খাবার খাই, এর থেকে বেশি খাবার খাই না। কি দিনকাল আসলো, আমার তো এই বয়সে সম্পূর্ণ এক খাসি খেয়ে ফেলতাম। এই বয়সে মানুষ লোহা খেলে লোহা হজম করবে, আর তোমরা দেখি কি খাবার খাও, এটা কোনো খাবার হলো? এরশাদ সর্দার কথা শুনে ফারহান খুক খুক করে কেসে উঠল। এত বাজার করে কেন এনেছেন? বাড়িতে মানুষজন বলতে কেউ নেই, নষ্ট হয়ে যাবে না? সকালে মা ফোন দিয়েছিল, বললাম আমি কোথায়, বললাম তোমাদের বাড়িতে। মা বলল তাহলে বাজার করতে। নতুন জামাইদের নাকি শ্বশুর বাড়িতে প্রথম আসলে বাজার করতে হয়। তাই বলে এত বাজার নিয়ে আসবেন? এক মিনিট, মা জানতো না যে আপনি এখানে আসবেন? না, হুট করে চলে আসছি, কাউকে না জানিয়ে। হঠাৎ করে আসার মানে কি? আমার সাথে তো ঠিক মতো করে কথাই বলেন না। এই বাড়িতে 15 দিন হলো চলে আসছি, আপনি একবার আমার খোঁজ খবর নিয়েছেন? লাবিবা মন খারাপ করে বলল। ফারহান লাবিবার মন খারাপটা বুঝতে পেরে সে বলল, তুমিও তো আমাকে একটাবার ফোন দাওনি, আমাকে না বলে চলে এসেছো এই বাড়িতে। তোমার সাহস দেখে আমি অবাক হয়েছি। আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি। তোমাকে তখন আমি হাতের সামনে পেলে না ফাটিয়ে এক চড় মেরে দিতাম। এই মেয়ের সাহস বেড়ে গেছে। আমার কি কোনো নিজস্ব ফোন আছে? এখানে আমার দোষটা কোথায়? আপনি তো আমার সাথে কোনো কথাই বললেন না, এখন আমাকে মারার হুমকি দেন? বলে রাগ করে লাবিবার রুম থেকে বেরিয়ে গেল। কি জ্বালায় পড়লাম বাবা, এই মেয়ে দেখি আমাকে উল্টো রাগ দেখাচ্ছে। আমি আর তাকে কি রাগ দেখাবো? সেই জন্যই তো বলে পুরুষ তুমি যতই সিংহ হও, বিয়ের পর তুমি বউয়ের কাছে বিড়াল। যা দুপুরে রান্নার আয়োজন কর। এখানে এত কিছু আমি একা হাতে সামলাতে পারছি না তো, মামুন থেকে সাহায্য করবে। মামুন মামুন কোন? লাবিবা রান্না করবে, তুই সাথে তোর আপাকে সাহায্য করবি। আচ্ছা চাচি, ঠিক আছে। মামুন আর লাবিবা দুজনে মিলে রান্নার আয়োজন শুরু করলো মাটির চুলায়। গ্রাম অঞ্চলে মূলত শহর অঞ্চলের মতো গ্যাসের চুলায় কেউ রান্না করে না, সবাই মাটির চুলায় বা লাকড়ির চুলায় রান্না করে। মাটির চুলা আর লাকড়ির চুলা দুটি একই। লাবি ভাইয়া একা একা রুই মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, কাবাব, পোলাও, সাদা ভাত, গরুর মাংসের চুই ঝাল, মুরগির মাংস, কাচকি মাছের চচ্চড়ি, আলু ভাজি, পটল ভাজি, বড় রুই মাছের মাথা আলাদাভাবে ভুনা করলো ঝাল ঝাল করে। সব কিছু রান্না শেষে মামুনকে আগে খাইতে দিল। মামুন
তুই আগে খা, সকাল থেকে ঠিকমতো কিছু খাস নাই। না আপা, চাচা খাইতে দিছিল। আপনি ঘরে বাড়িতে আসার পর থেকে আমি কখনো না খাই আপনি ঘরে বাড়িতে আসার পর থেকে আমি কখনো না খাইয়া থাকি নাই। এত ভালো মন্দ আপনাকেও বাড়ি খাই। আগে তো এই এতিমের পান্তা খাওয়ানোও পেটে জুটতো না। আপনি আগে দুলাভাই আর দাদাজানরে খাইতে যান, আমি হগলের সঙ্গে একলগে খাইয়া লিমুনে। আচ্ছা, তুই আমার সাথে তাহলে এগুলো নিয়ে চল। লুৎফুন্নাহার সকল কাজকর্ম ঠিকঠাক করে সকলকে বাড়ি থেকে হাত মুখ ধুয়ে আসতে বলল। তুমিও আমাদের সাথে বসো। লাবিবা দাঁড়িয়ে আছো কেন? লাবিবা তুইও বয় জামাইয়ের সাথে, আমি খাবার বেড়ে দিচ্ছি। ডাইনিং রুমে প্রবেশ করতে করতে বলল, মা আপনিও বসেন আমাদের সাথে, সবাই একসাথে খাওয়া দাওয়া করি। না না বাবা, তোমরা সবাই খাওয়া দাওয়া করো, আমি সবার সাথে খেয়ে নেব তোমরা খাওয়ার পর। লুৎফুন্নাহার রুই মাছের বড় মাথাটা ফারহানের প্লেটে দিল। লাবিবা আর চোখে তাকিয়ে রইল, মনে মনে আওড়ালো, এত কষ্ট করে আমি রান্না করলাম আর আমার মা জননী তাকে দিচ্ছে। আমিও যে রুই মাছের মাথা পছন্দ করি তা তো জানেনি মা, সে জামাই বলে এত আদর। এ কি মা, কি করছেন? মাছের মাথা আমাকে কেন দিলেন? দাদাজানকে দিন। না জামাই, তুমিই খাও। আমার মাথা এত পছন্দের না, আর এখন বয়স হয়ে গেছে, তাতেও এত জোর নেই। ফারহান মাছের মাথা দুভাগ করে লাবিবার প্লেটে এক ভাগ তুলে দিল। এ কি করছেন? আপনাকে দিয়েছে, আপনি খান। আর কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান লাবিবার কানে কানে বলল, আমি জানি তুমি মাছের মাথা পছন্দ করো, তাই বেশি কথা না বলে খাও। আর আমাকে মনে মনে গালি দেওয়া বন্ধ করো, আমি কিন্তু সব শুনেছি। আপনাকে কে বললো আমি আপনাকে গালি দিয়েছি? আমার মতো ইনোসেন্ট একটা মেয়ে আপনাকে বকা দিতে পারে? আপনি ভুল শুনেছেন। তার মানে তুমি আমাকে সত্যি সত্যি বকা দিয়েছো? তা না হলে তুমি বলছো কেন আমি ভুল শুনেছি? বেচারা লাবিবা নিজের কথায় নিজেই ফেসে গেল। তাদের দুজনের কানে কানে কথার মাঝে এরশাদ সর্দার বলে উঠল, দেখো বৌমা, আমার নাত জামাই আমার দাদুভাইকে কত ভালোবাসে। মাছের মাথা বউকে রেখে খাবে না। দোয়া করি তোমাদের মধ্যে সবসময় এই ভালোবাসা থাকুক। মেয়ের জামের এমন কাণ্ড দেখে লুৎফুন্নাহার বেশ খুশি হলেন। তার মেয়েটা জামের বাড়িতে সুখে আছে। এরশাদ সর্দারের এমন কথায় লাবিবা আর ফারহান দুজনেই লজ্জায় পড়ে গেল। জামের আদর কাকে বলে ফারহান হাড়ে হাড়ে বুঝতে পারছে। লুৎফুন্নাহার একের পর এক সবকিছু ফারহানের প্লেটে দিয়ে যাচ্ছে। বেচারা ফারহান না পারছে গিলতে, না পারছে ফেলে দিতে। ফারহান না করেই যাচ্ছে। তারপর লুৎফুন্নাহার ফারহানের কথা শুনছে না। অনেক কষ্টে খাওয়া দাওয়া শেষ করে ফারহান বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। অন্যদিকে ফারহানের এমন অবস্থা দেখে লাবিবা হেসে কুটি কুটি। আমার এই অবস্থায় তুই মজা নিচ্ছ? তো রাতে দেখাবো এই হাসির পরিণাম কি হয়। ফারহানের কথা শুনে লাবিবা দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। এখন এই লোকের সামনে থাকলে আরো কি কি সে বলবে তার ঠিকানা নেই। আরে লাবিবা, তোর জামাই তো দেখি মেলা বড় মনের মানুষ, কত কি বাজার করে আনলো। তোর জামাই তো দেখি মেলা সুন্দর। হয়, সুন্দর তো হইবই। আমাগো লাবিবা কি দেখতে শুনতে খারাপ নাকি? এই গ্রামে যদি একটা সুন্দর মাইয়া থাকে এটা হচ্ছে আমাগো লাবিবা। তবে যাই কও, জামাইয়ের মন বড় না হইলে এত বাজার সদাই আনতো না হুদাই বাড়িতে। হ গো হ, ভাবি একখান চান্দের টুকরা জামাই পাইছে। কি রে লাবিবা, তাহলে সুখবর কবে হুনুম? একদিকে নিজের স্বামীর এত প্রশংসা শুনে লাবিবার ভালোই লাগছিল। তার ভিতরে এমন কথা শুনে লাবিব আনতাম তা করতে লাগলো। কি কস? বিয়া হয়েছে আজ 6-7 মাস হয়ে গেল, এখনো শরীরে কোনো পরিবর্তন দেখি না। জামাই কি তোরে শুয়ে না? জামাই কি তোরে শুইছে নাকি জামাইয়ের কোনো সমস্যা আছে? আমাকে কইতে পারোস, সমাধান দিয়া দিমু। ফারহানের নামে এমন কথা শুনে লাবিবার প্রচন্ড রাগ হলো। তাই বলো, কি যে বলেন চাচি, আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপার, সেটা আমরা দুজনে বুঝে নেব। বলে গটগট পায়ে রুমের উদ্দেশ্যে চলে গেল। কি দুপুরে তো ভালোই আমাকে নিয়ে মজা করছিলে, এখন কোথায় যাবে? কি হচ্ছে এইসব? ছাড়ুন, দরজা খোলা আছে, যে কোনো সময় কেউ চলে আসবে। কেউ নক না করে রুমে আসবে না। আমি তোমাকে এত চিন্তা ভাবনা করতে হবে না। তুমি তোমার কথা চিন্তা করে এখন কোথায় যাবে? কোথায় যাব মানে? আমি আমার ঘরে থাকবো। আপনি আমাকে ছাড়ুন, আমার পড়তে বসতে হবে। আগামীকাল বাদে পরশু আমার পরীক্ষা, আর আজকে সারা দিন আমি একটুও পড়তে বসিনি। তা তুমি পড়ো, তোমাকে পড়তে না করেছে কে? কেউ না করেনি ঠিকই, কিন্তু এইভাবে জড়িয়ে ধরে থাকলে আমি পড়বো কিভাবে?
এভাবেই পড়তে হবে, আর এভাবে পড়তে না পারলে পড়তে হবে না, আর না পারলেও আমার অসুবিধা নেই, আমার খাবে। ছি, আপনি কি অসভ্য আর নির্লজ্জ। আপনার মুখে একটা কথাও আটকায় না। দিন দিন কেমন আরো অসভ্য হয়ে যাচ্ছেন। জানতো এখান থেকে আমাকে পড়তে দেন। আজকে পড়তে হবে না, তুমি আগামীকালকে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি চলে যাব আগামীকাল সকালে। আগামীকাল চলে যাবেন? কই, আগে তো বললেন না। কেন? আগে বললে বুঝি থাকতে বলতে কষ্ট হচ্ছে? আমি চলে যাব শুনে? না, কষ্ট কেন হবে? সত্যিই কষ্ট হচ্ছে না? আর 2-1 দিন থাকতাম, কিন্তু সামনে তোমার পরীক্ষা, আবার আমার অফিসের কাজগুলো বাকি পড়ে আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। পরীক্ষা শেষে নিতে আসবো। ওহো, দাঁড়াও, এই সেই ফোনটা, তোমার নতুন সিম দিয়ে দিয়েছি। প্রতিদিন কল করব, কথা বলতে হবে কিন্তু। এত দামি ফোন দিয়ে কি করব? আর এটা তো আপনার ফোন, আমাকে দিচ্ছেন কেন? ফোনটা আমার তো কি হয়েছে, আমার জিনিসই তো তোমার। আর তুমি এটা ব্যবহার করো, আমি বাড়িতে গিয়ে আরেকটা কিনবো। আমি কখনো ফোন করব, ফোনটা যেন ঠিক সময় ধরা হয়। আর হ্যাঁ, ফোন চালাতে পারেন? হ্যাঁ, মোটামুটি পারি। ফোন দেওয়া, রিসিভ করার এগুলো পারবো। এগুলো পারলেই যথেষ্ট, অত পারতে হবে না। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে কথাটা বলল লাবিবা। ফাইন চলে গেছে আর 7 দিন হলো। এই 7 দিন নিয়মিত ফোনে কথা হয়েছে লাবিবার সাথে। লাবিবা পরীক্ষাও দিচ্ছে মোটামুটি ভালোই। প্রতি রাতে পড়াশোনা শেষে রাত 12টার পর থেকে দুজনের কথা শুরু হয়। বোর্ডের শেষ হয় দুজনের কথা। দেখে মনে হয় অষ্টাদশী প্রেমিক প্রেমিকা দুজনে। কোনো কোনো দিন দেখা যায় কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেছে লাবিবা বুঝতে পারে না। ঘুম থেকে উঠে দেখে ফাইন এখনো ফোন রাখেনি। তখন যে লাবিবার কত আনন্দ লাগে সে বলে প্রকাশ করতে পারে না। কি হয়েছে, মুখ এমন করে এসেছিল কেন? পরীক্ষা কেমন হয়েছে? আজকে পরীক্ষা আমার একটুও ভালো হয়নি মা। তো কি হয়েছে? একটা পরীক্ষা ভালো হয়নি তাই কি মুখা করে বসে থাকবে? যাবে? এই একটা খারাপ হলে এইটার জন্য বাকিগুলো খারাপ করা যাবে না। মন খারাপ না করে যা, কলপাড়ে গিয়ে একদম গোসল করে আয়, ভালো লাগবে। আমি খাবার দিচ্ছি। কি হয়েছে? আজকে ফোন ধরতে এত দেরি হলো কেন? কি কথা বলছো না কেন? মন খারাপ? কেন মন খারাপ কেন? পরীক্ষা খুব বেশি ভালো হয়নি। একটা পরীক্ষা ভালো হয়নি তাই মন খারাপ করতে হবে? বাকিগুলো যেন খারাপ না হয় সেই প্রিপারেশন নাও। আজকে তাহলে কথা বলতে হবে না, ঘুমিয়ে পড়ো। আজকে 20 দিন হয়ে গেল লাবিবার পরীক্ষা শেষ। এই কদিন ফার্ন লাবিবাকে একবার ফোন দেয়নি। এরপর থেকে লাবিবার বাকি সব পরীক্ষাগুলো ভালো হয়েছে। লাবিবা এতেই খুশি। অন্যদিকে ফার্ন তাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়নি, সে কথা তার মনে নেই। আর ফার্নের অবস্থা নাজেহাল। এই 20 দিন বউয়ের সাথে কথা না বলে থেকেছে, সারা রাত ঘুম হয়নি। এই 20 দিনে কিভাবে যে 20টা দিন কাটিয়েছে একমাত্র ফার্নই ভালো জানে। বলছিলাম না যে বাবা আজকের দিন থেকে গেলে ভালো হতো না? লাবিবার পরীক্ষা শেষই হলো গতকাল, আর তুমি আজকেই নিয়ে যাবে মেয়েটাকে? আপনি এত করে বলছেন মা, আমি পারলে থেকে যেতাম, কিন্তু কি করব বলেন? অনেক কাজ জমা পড়ে আছে, সব কাজ ফেলে লাবিবাকে নেওয়ার জন্য এসেছি। কথা দিচ্ছি কিছুদিন পরে আবার লাবিবাকে রেখে যাব আপনার কাছে। ফারহানের এমন কথা শুনে লুৎফর নাহার আর কিছু বললেন না। বিকেলে সবার থেকে বিদায় নিয়ে দুজনে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। মন খারাপ? মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। সম্পূর্ণ রাস্তায় শুধু এতটুকুই কথা হলো, আর বাকি রাস্তা দুজনেই নীরবে আসলো। মনে হলো গাড়ির মধ্যে কেউ নেই, গাড়ি একাই চলছে। বাড়িতে পৌঁছে দেখলো শিন তালুকদার তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসেছিস, যা তাড়াতাড়ি দুজনে ফ্রেশ হয়ে নিচে একসাথে খাবার খাবো। তোদের জন্য অপেক্ষা করে বসে আছি, এত দেরি হলো কেন? জানোই তো মা, জ্যামের কি অবস্থা। একবার জ্যামে পড়লে আর ছাড়ার নাম নেয় না। ঠিক আছে, এখন যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুজনে নিচে আয়, অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে লাবিবার রুমে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়লো। কি হলো, এভাবে শুয়ে পড়লে কেন? শরীরটা আর চলছে না, একটুও ভালো লাগছে না। একটু ভালো লাগছে না? ভালো তো লাগবেই না, এত দূর জার্নি করে আসলাম। ঠিক করে ঘুমাও। কথা বলতে বলতে লাবিবার দিকে তাকিয়ে দেখলো লাবিবা ঘুমে বিভোর হয়ে গেছে। ফার্ন লাবিবাকে সুন্দর করে গুছিয়ে বিছানায় শুয়ে দিল। লাইট বন্ধ করে 4 হাত পা দিয়ে
আষ্টে পিষ্টে লাবিবাকে জড়িয়ে ধরে তারপর ঘুমালো। তার মনে হচ্ছে এতদিন পর একটু শান্তি মতো ঘুমাতে পারবে। সকালে চোখ খুলতেই লাবিবা নড়াচড়া করতেই বুঝতে পারলো তার শরীর ব্যথা করছে। ফারহান আষ্টে পিষ্টে জড়িয়ে থাকায় বেচারির অবস্থা নাজেহাল। উফ, দারুণ, আমাকে উঠতে দিন। আপনার চাপে আমি ভর্তা হয়ে গেলাম। সারা শরীর ব্যথা কিসের? ষাঁড়ের মতো শরীর নিয়ে আমার এই পুতুলের মতো নরম দেহে সব ভর দিয়ে বসে আছে। আমি চ্যাপ্টা হয়ে গেলাম। এই ষাঁড়ের ওজনই তোমাকে সহ্য করতে হবে। এখন তো কিছুই না, যখন আদর করব সম্পূর্ণ ভার তোমার উপরে ছেড়ে দেওয়া, তখন কি করবে? সরেন তো সরেন, আমাকে ছেড়ে দিন। দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছেন, সাথে লজ্জা একেবারে চলে যাচ্ছে। অসভ্য না হলে কি আর বাচ্চার বাবা হতে পারবো? আবার অসভ্য না হলে তো আমার বংশবৃদ্ধি হবে না। লজ্জা নারীর ভূষণ, ছেলেদের নয়। এত সব কথা বাদ দিন প্লিজ, আমাকে ছাড়েন। অনেক বেলা হয়ে গেছে, এত দেরি করে উঠলে কেমন দেখায়? আচ্ছা যাও, ছেড়ে দিলাম। ছাড়া পেটে লাবিবা তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো শিন তালুকদারের কাছে। এত তাড়াতাড়ি উঠে পড়লি? বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। কি জানি আজকে কোন দিকে সূর্য উঠেছে। দেখলাম তোর বাবা মর্নিং ওয়ার্কে যাচ্ছে। বললাম আজকে আবার মর্নিং ওয়ার্কে যাচ্ছ, সূর্য কি পূর্ব দিকে উঠেছে নাকি পশ্চিম দিক থেকে উঠেছে? সে বলে তাকে নাকি এখন ফিট থাকতে হবে, নাতি নাতনি আসলে যেন দাদাকে বুড়ো না বলতে পারে। তাদের দুজনের কথার মধ্যে হঠাৎ পিছন থেকে ফারহান বলে উঠল, আর নাতি নাতনির মুখ দেখা মা? চিন্তা করো, বেঁচে থাকতে নাতি নাতনির মুখ দেখতে পারবে নাকি? আজ পর্যন্ত কিছুই করতে পারলাম না। দিন দিন তুমি লজ্জা খেয়ে ফেলছো নাকি? আমি তোমার মা হই, চিন্তা ভাবনা পরে কথা বলো আমার সাথে। আর এখনো অনেক ছোট বাচ্চার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। এখনো 3-4 বছর পর বাচ্চা নেওয়ার প্ল্যান করো। 3 বছর? তোমার মাথা ঠিক আছে? আমার বাচ্চা বড় হয়ে আমাকে দাদু ডাকবে। যা এখান থেকে সর। ফারহানকে শিরিন তালুকদার খুন্তি হাতে তাড়া করলো। মা ছেলের এমন কাণ্ড দেখে লাবিবা হেসে লুটোপুটি খাচ্ছে। দিনকাল ভালোই যাচ্ছে লাবিবার। লাবিবা এ বাড়িতে এসেছে 5 দিন হয়ে গেল। ফারহান লাবিবার সব বই খাতা এনে দিয়েছে। নিয়মিত পড়াশোনা, বাড়ির কাজ, সংসার সব মিলে ভালোই চলছে তার জীবন। সংসার আর কি সামলাবে? শিরিন তালুকদার তাকে কিছুই করতে দেয় না। সে শুধু একটু জোর করে সাহায্য করে শিরিন তালুকদারকে। আজকে অফিস থেকে আসতে দেরি হবে, চিন্তা করো না। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। রাত 12টা-1টা বেজে যেতে পারে। এত রাত পর্যন্ত তোমাকে জেগে থাকতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আজকে সকাল থেকেই পরিবেশটা একটু মেঘলা মেঘলা ছিল। বৃষ্টি আসবে আসবে পরে বিকেল হয়ে গেল, এখনো বৃষ্টি আসেনি। সারাদিনের পরিবেশটা খুবই সুন্দর ছিল। মেঘলা মেঘলা দিন, হালকা বাতাস। তবে কিছুক্ষণ আগে চারিদিকে ঘোর অন্ধকার হয়ে এসেছে। লাবিবা বারান্দায় দাঁড়িয়ে দেখছে। আজকে সারাদিন সে অন্যমনস্ক ছিল, কি যেন ভাবছিল। হঠাৎ করে দৌড়ে নিচে চলে গেল। মা বল। বলছিলাম যে আজকে রান্নাটা আমি করি আর আজকের খাবারটা রুমে নিয়ে যাই। হঠাৎ করে রুমে শরীর খারাপ নাকি? বলে দ্রুত গতিতে কপালে হাত রেখে উতলা হয়ে পড়ল। না না, আমি একদম ঠিক আছি। আসলে আজকে ফারহান একটু দেরি করে বাড়িতে আসবে তো, তাই আর কি। সকালে আমাকে বলে গেছে। মাথা নিচু করে কথাটা বলো। ও এই কথা আমাকে আগে বলবি না? এখানে মাথা নিচু করে বলার কি আছে? বল যে দুজন একসাথে রাতে খাবে। যা, তোকে রান্না করতে হবে না। কি কি রান্না করব বলে দে, আমি রান্না করে দিচ্ছি। না না, তোমার রান্না করতে হবে না, আমি রান্না করে নিব। তোকে কিছুই করতে হবে না, তুই যা পড়তে বস। কি কি রান্না করব বলে যা। আমি কি বলবো? তুমি তো ভালোই জানো তোমার ছেলে কি খাবার পছন্দ করে, সেই রান্নাই করো। খালি কি ছেলের পছন্দের কিছু রান্না করব নাকি তোর পছন্দেরও কিছু রান্না করব? আমার পছন্দের কিছু রান্না করতে হবে না, তুমি তোমার পছন্দের এর সব কিছু রান্না করো। আচ্ছা যাও তাহলে রুমে যা, এখানে থাকতে হবে না। জোর করে লাবিবাকে রুমে পাঠিয়ে দিলেন শিরিন তালুকদার। রাত প্রায় 11টা বেজে গেছে। শিরিন তালুকদার আর ফরাদ তালুকদার দুজনে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগে ঘুমিয়ে গেছে। শিরিন তালুকদার দুজনে খাবার রুমে দিয়ে গেছে। যেহেতু রাত তাই হালকা খাবার রান্না করেছে। চারিদিকে নীরব নিস্তব্ধ, বাহিরে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সাথে ঝড়ো হাওয়া। হঠাৎ করে লাবিবার কি যেন হলো, দৌড়ে আলমারির কাছে চলে গেল। আলমারি থেকে একটা মেরুন কালারের শাড়ি বের করলো। শাড়িটা তার শরীরে জড়িয়ে নিল সুন্দর করে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো।
আসলে লাবিবা গ্রাম থেকে আসার আগে তার এক ভাবির স্বামী স্ত্রীর সম্পর্কে সব বুঝিয়ে বলেছে, তাই আজকে সাহস করে একটা পদক্ষেপ নিচ্ছে সে। না, দেখতে খারাপ লাগছে না, আবেদনময়ী কি লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ছেড়ে দিল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিল, চোখে হালকা কাজল। ব্যাস এতটুকুতেই ফারহানের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হবে। কথাগুলো ভেবে মুচকি হাসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা প্রায় রাত 2টার কাছাকাছি। লাবিবা বারান্দার দোলনায় গিয়ে বসলো। ঘড়ির কাঁটা যখন 3টার ঘরে, তখন ফারহান গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে দৌড়ে মেন দরজার কাছে আসলো। তারপর তার সাথে থাকা এক্সট্রা চাবি দিয়ে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে ডিম লাইট আলো জ্বলছে। রাত অনেক হয়ে গেছে। সরাসরি নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে প্রবেশ করতেই সম্পূর্ণ রুম অন্ধকার। ফ্রান ভাবলো লাবিবা হয়তো ঘুমাচ্ছে, তাই ডিম লাইট জ্বালিয়ে চেঞ্জ করার জন্য জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। ওয়াশরুম থেকে বের হতেই লাইটের আবছা আলোয় খেয়াল করলো বিছানায় কেউ নেই। ফারহানের ভুরু কুঁচকে এলো। এই মেয়ে এত রাতে গেল কোথায়? এখনো জেগে আছে নাকি? হঠাৎ খেয়াল করলো বারান্দার দরজা হালকা ফাঁকা হয়ে আছে। ফারহান বারান্দার দিকে এগোলো। বারান্দায় যেতেই দোলনায় বসে থাকা লাবিবাকে এমন রূপে দেখে তার বুকের ভেতর ধুপ করে উঠল। আজকে কেমন সাজ সেজেছে লাবিবা, তা হয়তো নিজেও জানে না। লাবিবা নিশ্চিন্তায় দোলনায় ঘুমিয়ে আছে। পরনে পাতলা ফিনফিনে শাড়িটা অগোছালো হয়ে আছে। আঁচলটা কাঁধ থেকে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ধীর পায়ে ফারহান লাবিবার কাছে গিয়ে হাঁটু গিয়ে বসে পড়লো। বেবি হেয়ারগুলো বাতাসের কারণে লাবিবার ঘুমে ডিস্টার্ব করছে। ফারহান আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। ফারহানকে লাবিবার লাল টকটকে ঠোঁট দুটো ভীষণ টানছে। ঘরের মধ্যে কখন যে ঠোঁট দুটো এক হয়ে গেল ফারহান বুঝতেই পারল না। লাবিবার ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। ধাপ করে চোখ খুলো। চোখ খুলতেই নিজেকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে ফারহানকে ধাক্কা দিল। ফারহান ছিটকে দূরে সরে গেল। ধূপ করে ফুলরে বসে পড়লো। লাবিবা তাড়াতাড়ি করে উঠে ফারহানকে ধরলো। আপনি ঠিক আছেন? ব্যথা পাননি তো? আসলে আমি ভয় পাইছি, হঠাৎ করে এমন অবস্থায় নিজেকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। না, ঠিক আছে। উঠুন তাহলে। ফারহান লাবিবাকে ধরে উঠে দাঁড়ালো। ফারহান দুষ্টু হেসে বলল, কখন এসেছেন? আমি তো বুঝতে পারিনি। কিছুক্ষণ আগে এসেছি। তুমি এখানে ঘুমিয়েছিলে কেন? আসলে। ফারহান দুষ্টু হেসে বলল, আমাকে পাগল করার জন্য নাকি? আর এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি যদি এখন কিছু করে ফেলি তাহলে আমার কোনো দোষ নেই কিন্তু। ফারহানের কথাই লাবিবা মাথা নিচু করে নিল। সাথে সাথে মাটিতে পড়ে থাকা আঁচলটা বুকে জড়িয়ে নিল। আপনি এই কথা বলছিলেন? না, আজকে হঠাৎ করে এত সাজ সেজেছো, মানে কি সাজার? আমি তো পাগল হয়ে যাচ্ছি লাবিবা, নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে। ঘোর লাগা কণ্ঠে ফারহান লাবিবাকে বলল, আর ধীরে ধীরে লাবিবার দিকে এগিয়ে আসতে লাগলো। লাবিবা পিছুতে পিছুতে ধপ করে দোলনায় বসে পড়ল। ফারহান আসলে। লাবিবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান লাবিবার কানের কাছ গিয়ে ফিসফিস করে করুণ স্বরে বলল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, লাগে প্লিজ, আজকে প্লিজ আমাকে বাধা দিও না। ফারহানের এমন স্বরে লাবিবার সমস্ত শরীর শিরশির করে উঠল। লাবিবা ফারহানকে কি বলবে ভেবে পাচ্ছে না। লাবিবা চোখ বন্ধ করে ফেল। নীরবতা সম্মতির লক্ষণ। আমি কি ধরে নেব নাকি তোমার আরো সময়ের প্রয়োজন? ফারহান চলে যেতে নিলেই লাবিবা ফারহানের টি শার্টের কলার আঁকড়ে ধরল। ফারহান সম্মতি পেয়ে গেল। তাকে আর পাইকে চোখের পলকে লাবিবাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো। লাবিবাকে বিছানায় শুয়ে দিয়ে তার গলদেশে মুখ ডুবিয়ে দিল। লাবিবার 2 হাতের আঙ্গুলের মাঝে ফারহানের 2 হাতের আঙ্গুল গলিয়ে দিল। গলের সমস্ত মুখমণ্ডলে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। ফারহান শাড়িতে হাত দিতেই লাবিবা বাধা দিল। কি ভয় লাগছে? সত্যি একটু ব্যথা দিব না? লাবিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের কাজে লেগে পড়ল। দুজনে পাড়ি জমালো সুখের রাজ্যে। ফারহানের বুকে মাথা রেখে কান্না করছে লাবিবা। লাবিবার কান্না দেখে ফারহানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মনে হয়। খুব বেশি কষ্ট হচ্ছে জান, আমি খুব সরি। উঠো, ফ্রেশ হতে হবে, একটু কষ্ট করে উঠো, তারপর ওষুধ খেয়ে ঘুমাবে। লাবিবা ফুপাতে ফুপাতে বলল, আমার খুব কষ্ট হচ্ছে ফারহান, আমার ওঠার বিছানা থেকে ক্ষমতা নেই। ফারহান উঠে লাবিবাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। ঝর্ণার পানিতে শরীরে পড়তে লাবিবার সমস্ত শরীর জ্বলে যাওয়ার উপক্রম। আপনি খুব খারাপ। আপনি আমায় কথা দিয়েছিলেন আমায় ব্যথা দেবেন না, এখন আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। ফারহানের বেশ মায়া হলো লাবিবার কথায়। ফারহান লাবিবাকে ফ্রেশ করিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও ফ্রেশ হতে চলে গেল। ফারহান নিজেও ফ্রেশ হয়েছে। লাবিবাকেও নিজের বুকের মাঝে নিয়ে শুয়ে পড়লো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভালো লাগবে। দুজন কখন ঘুমিয়ে গেল কেউ বুঝতে পারল না। রোদের মিষ্টি আলোয় ফারহানের ঘুম ভেঙে গেল। দেখলো লাবিবা এখনো তার বুকে শুয়ে আছে। সে লাবিবার কপালে একটা ছোট চুমু খেলো।
তারপর ধীরে ধীরে লাবিবাকে ডাকতে লাগলো। ফারহানের ডাকে লাবিবা পিট করে চোখ খুলো। ওঠো, অনেক সকাল হয়ে গেছে, আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি। ফারহান কথা মতো লাবিবাকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে নিচে চলে গেল খাবার আনতে। মা, আমাদের খাবারটা দাও তো। কেন? লাবিবা শরীরটা খারাপ তো। সে কি, কালকে রাত্রেও তো মেয়েটা সুস্থ ছিল, হঠাৎ কি এমন হলো অসুস্থ হয়ে গেছে? তুমি খাবার দাও, আমি রুমে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধর খাবার নিয়ে যা, আর ওষুধ খাইয়ে দিস মেয়েটাকে। ফারহান খাবার নিয়ে উপরে চলে গেল। অন্যদিকে শিন তালুকদার চিন্তিত মুখ নিয়ে ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারহান লাবিবাকে খাইয়ে নিজেও খেয়ে নিল। তারপর লাবিবাকে ওষুধ খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে সে উঠে রেডি হয়ে অফিসে চলে গেল। দুপুরের দিকে শিন তালুকদার রুমে গিয়ে দেখলো লাবিবা এখনো ঘুমিয়ে আছে। সে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ লাবিবার ঘাড়ে চোখ যেতেই সে যা বোঝার বুঝে গেলেন। ভীষণ রাগ হলো তার এতটুকু মেয়ের উপর কি অত্যাচারটা না করেছে তার ছেলে। লাবিবাকে আর না ডেকে ভালোভাবে কাঁথা জড়িয়ে দিয়ে সে রুম থেকে চলে গেল। সেদিনের পর কেটে গেছে আরো অনেক দিন। এসএসসি পরীক্ষা শুরু হয়ে প্রায় শেষের দিকে। ফারহান প্রায়ই গ্রামে যায়। পরীক্ষা শেষে দুজনে মিলে একসাথে ঘোরাফেরা করে আবার বাড়িতে পৌঁছে দিয়ে সে তার অফিসে চলে যায়। এভাবে চলছে লাবিবার পরীক্ষার সময়গুলো। দেখতে দেখতে লাবিবার পরীক্ষা শেষ হয়ে গেছে। ফারহান এসেছে আজকে তাকে নিয়ে যাবে। আমার জার্নি করতে ইচ্ছে করছে না, শরীর খুব দুর্বল লাগছে। তুমি সারা রাস্তা ঘুমিয়ে যাবে, অসুবিধা হবে না, দেখো। সকালে কাজ থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে শুরু হলো লাবিবার বমি। সারা রাস্তা বমি করতে করতে আসলো। লাবিবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কিরে, ওর কি হয়েছে? আর বলো না, সারা রাত বমি করে করে ওর অবস্থা নাজেহাল হয়ে গেছে। যা রুমে নিয়ে গিয়ে শুইয়ে দে। ফারহান রুমে গিয়ে লাবিবাকে ফ্রেশ করিয়ে শুয়ে দিল। লাবিবা বিছানার সাথে নেতিয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর ফারহান খাবার নিয়ে আসলো। খাবার এনেছি, একটু খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না, একটু ভালো লাগছে না, ঘুমাতে দিন। বেশি না, একটু খেয়ে নাও, না খেলে শরীর আরো বেশি খারাপ হবে। প্লিজ। লাবিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান বিছানা থেকে লাবিবাকে টেনে তুলো। মাছ দিয়েন না, মাছ গন্ধ লাগছে, শুধু একটু ভর্তা দিয়ে দেন। কয়েক লোকমা ভাত খাইয়ে দিয়ে শুয়ে পড়লো। সকালে খাবার টেবিলে বসতেই এখন কেমন লাগছে? মোটামুটি ভালো। হঠাৎ করে মাছের গন্ধ লাবিবার নাকে আসতেই দৌড়ে বেসিনে গিয়ে কড়কড় করে বমি করে দিল। ফারহান খাওয়া ছেড়ে উঠে লাবিবাকে আঁকড়ে ধরলো। বমি করতে করতে লাবিবার অবস্থা নাজেহাল। ফারহান লাবিবাকে নিয়ে রুমে চলে গেল। হঠাৎ ফারহানের কিছু মনে করার ভঙ্গিতেই যেতে বলল। তোমার পিরিয়ড কতদিন আগে হয়েছে? গত মাসে মিস গেছে পিরিয়ড। ও শিট, তুমি আমাকে বলবে না? এখানে বলার কি আছে, আমার তো আগে প্রায় এমন হতো। বিয়ের আগে আর বিয়ের পরে এমন হওয়ার মধ্যে তফাৎ আছে। তুমি দাঁড়াও, আমি আসছি। লাবিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান বাহিরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর ফারহান একটা প্যাকেট নিয়ে ঘরে ঢুকলো। যাওয়ার সময় গিয়ে দেখো যেতে পারবে নাকি আমি তোমাকে নিয়ে যাব। না, আমি যেতে পারবো। ওয়াশরুমে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে লাবিবা। হাতে থাকা প্রেগন্যান্সি কিটে দুটো লাল দাগ স্পষ্ট। তার মানে সে মা হতে যাচ্ছে। ভাবতে তার এমন একটা অনুভূত হচ্ছে। ধীর পায়ে বাহিরে বের হয়ে আসতেই ফারহান লাবিবার হাত থেকে কিট নিয়ে দেখতেই সে যা বোঝার বুঝে গেল। এখন তার নিজের উপরে রাগ হচ্ছে, আর একটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল। এমন সময় রুমে শিন তালুকদার আর ফরহাদ তালুকদার দুজনে প্রবেশ করলো। কিরে, কি হয়েছে? এখন ঠিক আছে লাবিবা? তোমরা দাদা দাদি হতে যাচ্ছ। কি সত্যি? একদিকে আনন্দ, অন্যদিকে লাবিবার বয়স কম, সে নিয়ে সবাই চিন্তিত। এত চিন্তার কি আছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চলো তো সবাইকে খবর দিয়ে আসি, আমরা দাদা দাদি হতে যাচ্ছি। মিষ্টি কিনতে হবে তো, মিষ্টি মুখ না করলে হবে? শিরিন তালুকদার লাবিবার কপালে ছোট্ট একটা চুমু খেয়ে রুম থেকে বের হয়ে আসলেন দুজনে। ফারহানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে লাবিবা বলল, আপনি খুশি হননি? কে বলেছে আমি খুশি হইনি? কিন্তু এত চিন্তিত হওয়ার কিছু নেই, তার আসার সময় হয়ে গেছে, তাই আল্লাহ তাকে পাঠিয়েছে। যা হবে ভালো হবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমার যে কি পরিমাণ খুশি লাগছে লাবিবা, আমি কাউকে বোঝাতে পারবো না। বাবা হওয়ার ফিলিংস বুঝি এমন হয়? যাকে এখনো ছুঁয়ে দেখতে পারলাম না তার প্রতি এত মায়া কেন? লাবিবা, আমি মনে হয় খুশিতে পাগল হয়ে যাব। বলেই লাবিবার পেটে ছোট্ট একটা চুমু খেলো। লাবিবা ফারহানের এমন পাগলামি দেখে মুচকি হাসলো। পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে বাবা মা হওয়ার অনুভূতি।